এত সুন্দর, তুই আমার কল্পনার চাইতেও সুন্দর। তিশা রাফির পিঠে নখ আঁকড়ে ধরে, গলা চাপা কিন্তু কথা স্পষ্ট। আমি তোমাকে ভালোবাসি রাফি, পাগলের মতো ভালোবাসি। রাফির ঠোঁট আবার তিশার ঠোঁটে, তাদের শরীর একে অপরের সাথে মিশে গেল। রাফি ও তিশার এই গল্পটা হলো আলাদা হয়ে আবার এক হওয়ার গল্প, যেটা তাদের সম্পর্কটাকে আরো শক্ত করে তুলেছে। সকাল 8:45, গুলশান 2, ঢাকা। ক্লাসি ভবনের সামনে দাঁড়িয়ে তিশা এক নিঃশ্বাসে কফির শেষ চুমুকটা শেষ করলো। ঢাকার চিরচেনা তারা, ধুলোবালি আর হর্নের শব্দ পিছনে ফেলে সে ভবনের ভেতরে পা রাখলো। লিফটের দরজা বন্ধ হতে হতে এক ঝলক নিজের প্রতিবিম্ব দেখলো সে। হালকা সবুজ কামিজ, সাদা ওড়না। দিনটা বেশ ভালোই যাবে ভেবে সে একটু হাসলো। কিন্তু ভাগ্য যে তার জন্য সম্পূর্ণ ভিন্ন এক চিত্রনাট্য লিখে রেখেছে তা সে তখনও জানতো না। অফিসে ঢুকতেই রিসেপশনের মিম চোখ বড় বড় করে তাকে থামালো। মিম ফিসফিস করে বলল, শুনছো, আজকে নাকি নতুন বস জয়েন করবে? তিশা ব্রুকুচকে তাকায়। কে বলল? গতকাল তো এতক্ষণে মেল চলে আসতো। এই তো সকালে নোটিফিকেশন গেল। সিক্রেট রাখছিল ম্যানেজমেন্ট। বলেছে দেশের বাইরে থেকে কেউ আসছে, ভারী নাম ডাক। তিশা কাজ জাকায়। আমার আবার তাতে কি, কাজ করতে দিলেই হলো। তুই চা খাবি? ক্যান্টিন থেকে আনবো? মিম মুচকি হাসে। আজ তুই এক কাপও শেষ করতে পারবি না, কথাটা মনে রেখো। তিশা কথাটা আমলে না নিয়ে নিজের ডেস্কের দিকে হাঁটে। ওপেন প্ল্যান অফিসটার সকালের ঝিমুনি ভাব। কেউ কেউ কম্পিউটার চালু করে, চা সিগারেটের আড্ডায় মগ্ন। তিশা তার ডেস্কে বসে ইমেল খুলে, সত্যি জুলফিকার আহমেদ রিজভির মেল। পুরো অফিসে ঘোষণা করা হয়েছে আজ থেকে রাফি আহমেদ কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করছেন। নামটা পড়ে বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল তিশার। রাফি আহমেদ, এই নামটা তো খুব চেনা। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। দেশে রাফি নামের মানুষের অভাব নেই, এটা তার ভাবনার। রাফি হতেই পারে না। হঠাৎ পুরো ফ্লোরের বাতাসে একটা বৈদ্যুতিক শিহরণ খেলে গেল। সিঁড়ি দিয়ে উঠে আসা দলটির মধ্যে মিস্টার জুলফিকার, HR হেড ফারিয়া আর সবার মাঝে একে একে সবাই উঠে দাঁড়ালো। তিশা বাধ্য হয়ে সবার সাথে পাল্লা দিয়ে দাঁড়ায়, কিন্তু তার পা যেন মেঝেতে গেঁথে গেছে। লোকটাকে দেখে সারা শরীরের রক্ত জল হয়ে গেল তার। সেই পরিচিত চোখ, সেই চওড়া কাঁধ, ঠোঁটের কোণে চিরচেনা এক ফালি হাসি। তবে এবার পরনে নিখুঁত একটি নেভি ব্লু স্যুট, বলাই নীলটায়। ছেলেটা যেন পুরো বদলে গেছে, কিন্তু চোখ দুটো একই রকম আছে, গভীর চাপা বিদ্রুপে ভরা। এই সেই রাফি যার সাথে কাটানো 5টা বছর তিশা চেষ্টা করেও ভুলতে পারেনি। মিস্টার জুলফিকার গলা খাকারি দেন। আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন ধরে ক্রিয়েটিভ ডিরেক্টরের জন্য খুঁজছিলাম। রাফি আহমেদ লন্ডন থেকে MBA করেছে এবং সিঙ্গাপুরে বেশ কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে দারুণ কাজ করেছে। আমরা ভাগ্যবান যে ও আমাদের টিমে যোগ দিচ্ছে। রাফি একটা ফর্মাল হাসি হাসে, মাথা হালকা নুয়ে সবাইকে অভিবাদন জানায়। থ্যাঙ্কস মিস্টার জুলফিকার, আপনাদের সবার সাথে কাজ করার জন্য আমি সত্যি এক্সাইটেড। গলাটা শুনে তিশার হাত পা ঠান্ডা হয়ে এলো। কণ্ঠস্বরটা ঠিক তেমনই আছে, তবে কোথাও যেন চাপা এক ধারালো আত্মবিশ্বাস যোগ হয়েছে। মিস্টার জুলফিকার পুরো ফ্লোরের টিম মেম্বারদের সাথে রাফির পরিচয় করাতে শুরু করলেন। একে একে সবাই নিজেদের নাম আর পদবি বলছে। তিশার বুকের ভিতর ড্রাম বাজছে। যখন রাফি তার ডেস্কের পাশে এলো, তিশা চোখ তুলতে পারছে না। মিস্টার জুলফিকারের গলা শুনতে পেল সে। আর ইনি হলেন আমাদের সিনিয়র গ্রাফিক ডিজাইনার নাজনীন তিশা। গত 4 বছর ধরে আমাদের সাথে দারুণ কাজ করে। তিশা বাধ্য হয়ে মাথা তুলল। রাফি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে আছে। এক পলকের জন্য পুরো পৃথিবী থমকে গেল। সেই চোখে কোনো চমক নেই, কোনো বিস্ময় নেই, আছে শুধু এক ঠান্ডা পাথরের মতো চাহনি, যেন সে তিশাকে চেনেই না। কিন্তু সেই চাহনির গভীরে ভীষণ ভেতরে একটা পরিচিত ঝড় লুকিয়ে আছে, সেটা তিশা স্পষ্ট টের পেল। রাফি ধীরে খুব অফিসিয়াল ভঙ্গিতে বলল, নাজনীন তিশা। তিশা গলা শুকিয়ে আসা সত্ত্বেও চেষ্টা করে বলে, জি জি স্যার, কিন্তু সবাই আমাকে তিশা বলে ডাকে। রাফির ঠোঁটের কোণে এক চিলতে তির্যক হাসি খেলে গেল।
তিশা, আচ্ছা ঠিক আছে, কাজের ব্যাপারে তাড়াতাড়ি কথা হবে। এই কয়টা শব্দের মধ্যে এতটুকু উষ্ণতা নেই যে এক টুকরো বরফও গলবে না। তিশা বোকার মতো মাথা নাড়ল। রাফি পা বাড়িয়ে পরের ডেস্কের দিকে চলে গেল। তিশার মনে হলো তার ফুসফুস থেকে সব বাতাস কে যেন ছেঁকে বের করে নিয়েছে। মিম তার পিছন থেকে ছুটে এলো। মিম ফিসফিস করে, শুনেছিস তিশা এ কিরকম করে বলল? তোকে দেখে মনে হলো যেন বাসি মাছ দেখছে। তুই কি করেছিস? তিশা কাপা হাতে কফির মগটা ধরে। আমি আমি কিছু করিনি, শুধু ওর সাথে আমার আগে পরিচয় ছিল, অনেক আগে। মিম হাঁ করে তাকায়। মানে কবে, কোথায়? তুই কোনোদিন বললি না। চিনিস নাকি ওকে? চিনি, খুব ভালো করে চিনি। ও ও আমার এক্স। মিমের চোয়াল যেন খুলে মেঝেতে পড়ল। কি তোর কি বললি তুই? সেই রাফি ইউনিভার্সিটির সময়কার যে তোকে রেখে চলে গিয়েছিল? তিশা ফিসফিস করে বলল, হ্যাঁ, সে ফিরে এসেছে মিম, আর আমার বস হয়ে এসেছে। মিম তিশার হাত শক্ত করে চেপে ধরে। ও মাই গড, দুনিয়াটা কত ছোট রে। তোর তো এখন জিভ কেটে মরার অবস্থা। আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে। প্লিজ এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আমি একটু রেস্টরুমে যাচ্ছি। তিশা কোনো মতে নিজেকে টেনে রেস্টরুমে নিয়ে গেল। বেসিনের উপর হাত রেখে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখলো। চোখে মুখে আতঙ্কের কালো ছায়া। সে ঠান্ডা পানিতে মুখ ধুলো। কলেজের শেষ বর্ষের ছেলেটা, যার সাথে গানের ক্লাস, ক্যান্টিনের ঝগড়া, ক্যাম্পাসের গাছতলায় স্বপ্ন বোনা বিকেল। সেই রাফিয়ার এই রাফিয়া এক মানুষ। সে যে এত নিষ্ঠুর করে নাজনীন তিশা বলতে পারে, তিশা ভাবতেই পারেনি। রাফিকে তাহলে তাকে পুরোপুরি ভুলে গেছে, নাকি ভুলার ভান করছে? আর ভান করলেই বা এত নিখুঁত ঠান্ডা ভাব আসে কি করে? রেস্টরুম থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে ফিরে এলো। তার চোখ আপনা আপনি ঘুরে গেল কর্নার অফিসটার দিকে, যে ঘরটায় এখন রাফি বসেছে। কাচের দেয়াল দিয়ে তার ছায়া দেখা যাচ্ছে। ইতিমধ্যে একটা ফাইল নিয়ে সে কি যেন পড়ছে। সকালের টিম মিটিং শেষে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। তিশা পুরো সকাল একটা ক্লায়েন্টের লোগো ডিজাইনের স্কেচ নিয়ে বসেছিল, কিন্তু কিছুতেই মন বসাতে পারছিল না। বারবার মনে পড়ছিল ক্যাম্পাসের শেষ দিনগুলো, রাফির চলে যাওয়া, অসংখ্য মিসড কল আর শেষমেশ একটা 4 লাইনের মেসেজ। আমি পারছি না তিশা, তুই আমাকে ভুলে যা। তারপর 5টা বছর, একটা ফোন কলও নয়, একটা টেক্সটও নয়, সম্পূর্ণ নীরবতা। তবে আজ সে হঠাৎ করেই তার জীবনে ফিরে এলো, সম্পূর্ণ ভিন্ন এক ক্ষমতার অবস্থানে। বিকেলের দিকে HR ফারিয়া সবাইকে একটা ইমেল করলো। নতুন ডিরেক্টর সব ডিজাইনারদের সাথে একটা ব্রিফ মিটিং করবেন আগামী প্রজেক্টের আইডিয়া ব্রেনস্টর্মিং এর জন্য। তিশার বুকটা আবার ধক করে উঠল। মিটিং রুমে সবাই জড়ো হলো। তিশা ইচ্ছা করেই রাফির চেয়ার থেকে সবচেয়ে দূরে টেবিলের অন্য প্রান্তে গিয়ে বসলো। রাফি ঢুকলো, হাতে একটা ট্যাবলেট আর কিছু প্রিন্টেড পেপার। সবার দিকে একবার চোখ বুলিয়ে সে টেবিলের মাথায় রাখা চেয়ারে বসলো। রাফি কাগজ নাড়াতে নাড়াতে বলে, আমি সবাইকে একসাথে ডেকেছি কারণ ডাইনামিক্স বুঝতে চাই। আমি নতুন, কিন্তু কোম্পানি পুরনো, তার চাইতেও পুরনো ক্লায়েন্টরা। কিন্তু আমি দেখছি আমাদের ফার্স্ট ইমপ্রেশন দুর্বল। গত 2 বছরের আউটপুট দেখলাম। সবাই চুপ। রাফির গলার স্বর অত্যন্ত প্রফেশনাল, কিন্তু প্রতিটি শব্দে একটা নেতৃত্বের ঔদ্ধত্য আছে। তিশা, তিশা চমকে ওঠে। সবার চোখ তার দিকে। জি জি স্যার। রাফি টেবিলের উপর রাখা একটি প্রিন্ট আউট তার দিকে হালকা ছুড়ে দেয়। কাগজটা ঘুরতে ঘুরতে তিশার কাছে আসে। এটা গত মাসে সাবমিট করা এভিয়ান গ্রুপের ভিজুয়াল কনসেপ্ট, তুমি লিডে ছিলে। তিশা কাগজটা তুলতে তুলতে বলে, জি, আমি আর আমার টিম মিলে করেছি। কালার প্যালেট ভয়াবহ। এনাদের টার্গেট অডিয়েন্স ইয়াং প্রফেশনাল, আর তুমি এখানে বাসি প্যাস্টেল টোন ইউজ করেছো। পুরো কনসেপ্টে এনার্জি নেই। আমি যদি ক্লায়েন্ট হতাম, আমি এই ডিজাইন দেখে ফ্রেশ ফিল করার বদলে ঘুমিয়ে পড়তাম। ঘরের বাতাস যেন জমে গেল। তিশার গাল বেয়ে লজ্জার লাল রং নেমে আসছে, কিন্তু নিজেকে সামলে সে বলল, ক্লায়েন্টের ব্রিফে বলা ছিল সফট অ্যান্ড সফিস্টিকেটেড ভাইব চাই। পেস্টেল সে ভাইবটা আনে। ইয়াং প্রফেশনাল মানেই চিৎকার করা রং হতে হবে এমন তো না।
আমি আরো কিছু ড্রাফট করেছিলাম। রাফি ওকে থামিয়ে দেয়। আমি দেখেছি, সেগুলো আরো বাজে। যাই হোক, এটা রিভাইজ করতে হবে। আজকের মধ্যে আমি কিছু রেফারেন্স পাঠাচ্ছি, দেখে কাজ করো। তিশা দাঁত চেপে বলল। জি ঠিক আছে স্যার। মিটিং শেষে সবাই যখন বেরোচ্ছে, তিশা নিজের স্কেচ বুক আর ল্যাপটপ গুছোচ্ছিল। রাফি তখনও টেবিলে বসে ইমেল চেক করছে। রুমে ওরা দুজন ছাড়া কেউ নেই। রাফি না তাকিয়ে বলল যেন দেওয়ালের সাথে কথা বলছে। তিশা, একটা কথা। তিশা থামলো, তার হাত কাঁপছে, কিন্তু গলা শক্ত রাখলো। বলুন। রাফি চোখ তুলে তাকালো। এবার আর সেই ফর্মাল ভাব নেই, চোখে মুখে একটা অদ্ভুত কৌতূহল। 5 বছর পর দেখা, একটু বদলাওনি? তিশার ভেতরটা মুহূর্তেই কেঁপে উঠল, কিন্তু সেও কম যায় না। আপনার ক্ষেত্রে কথাটা খাটে না স্যার, আপনি পুরোপুরি বদলে গেছেন। রাফি পেছনে হেলান দিয়ে চেয়ার শুয়ে বসলো, ঠোঁটে সেই চিরচেনা তির্যক হাসি। তাতে কি তোর কোনো সমস্যা আছে? অফিসে কাজের জায়গায় কথা বলবি। তিশা দৃঢ় গলায় বলল। কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। আমি আমার কাজ বুঝি আর প্রফেশনালিজমও বুঝি। যদি আমার কাজের মান নিয়ে আপনার প্রশ্ন থাকে, প্রমাণ করে দিন আমি ভুল করেছি, কিন্তু অন্য কোনো ইতিহাসের রেফারেন্স। কথাটা বলেই তিশা ঘুরে দাঁড়ায়। তার গোটা শরীর থরথর করে কাঁপছে, কিন্তু সে পিছু হটতে রাজি নয়। রাফি আর কিছু বলার আগেই সে কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসে। ডেস্কে এসে তিশা দেখলো কাঁপছে এখনো তার হাত। মিম তার দিকে এগিয়ে এলো, মুখে উদ্বেগের ছাপ। কি বললো তোকে? এত ধমকালো সবার সামনে? ভাবটা একদম পার্সোনাল মনে হলো। সবাই নোটিশ করলো। কি আর বলবে, নিজের ক্ষমতা জাহির করলো। তুই ঠিক আছিস? আমি যদি তোর জায়গায় থাকতাম, এই মুহূর্তে রেজিগনেশন লিখে চলে আসতাম। তিশা একটা ঢোক গিলে বলে। আমি কেন চলে যাব? ভয় পেয়ে যাব বলে? আমি এই চাকরিটা ভালোবাসি, এটা আমার ক্যারিয়ার। কোনো পুরুষের জন্য সেটা ছেড়ে দেব না, সে আমার এক্স বয়ফ্রেন্ডই হোক আর যেই হোক। মিম তিশার পিঠ চাপড়ায়। গুড গার্ল, এটাই স্প্রিট, তুই পারবি। কিন্তু সত্যি বলতে, ওর চোখ দুটোতে তোর জন্য কিছুই দেখলাম না, শুধু ঠান্ডা ভাব। কেমন একটা অন্যায় লাগছে। তিশা স্কেচবুক খুলে পেন্সিল ধরে কিছু একটা আঁকতে চেষ্টা করে, কিন্তু পেন্সিলের খোঁচায় কাগজ ফুটো হয়ে যাচ্ছে বারবার। ও আমাকে ঘৃণা করে মিম। ঘৃণাটাই ওর একমাত্র বেঁচে থাকার অনুভূতি, সেটা মেনে নিতেই হবে। সন্ধ্যা 7টা বেজে গেছে। পুরো ফ্লোর ফাঁকা হয়ে আসছে, একমাত্র তিশা আর তার ডেস্ক ল্যাম্প জ্বলছে। রাফির দেওয়া নির্দেশ মতো সে এভিয়ান গ্রুপের কনসেপ্ট নতুন করে রিভাইজ করছে। রাফির পাঠানো রেফারেন্স গুলো স্ট্রং, গ্রাফিতি স্টাইলের এলিমেন্ট আর ভাইব্রেন্ট কালারের দিকে ইশারা করছিল। তিশা বুঝতে পারছিল রাফি একেবারে ভুল কিছু বলেনি। ক্লায়েন্ট হয়তো আসলেই কিছুটা চেঞ্জ চেয়েছিল, কিন্তু সেটা ব্রিফে স্পষ্ট ছিল না। কিন্তু যে ভঙ্গিতে সে কথাটা বলেছে সেটা ছিল অসহনীয়। তারপরও প্রফেশনালিজমের জায়গা থেকে তিশা নিজের সারাটা দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ কাচের দরজা একটা টোকা পড়ল। তিশা চমকে তাকিয়ে দেখে রাফি। সে একটা কফির কাপ হাতে দাঁড়িয়ে। এখনো শেষ হয়নি? তিশা ঘড়ির দিকে তাকায়। হবে, আপনি যে এখনো অফিসে। রাফি ভেতরে এসে তিশার ডেস্কের পাশে রাখা আরেকটা চেয়ারে বসে। এমনিতে কেউ অফিসে নেই, এই ফ্লোরে কেবল তারা দুজন। আমি অফিসের ফ্লো বোঝার চেষ্টা করছি। প্রথম দিনই পুরো টিমকে একসাথে পেয়েছি, সেটাই তো অনেক। কথাটা শুনে তিশার ঠোঁটের কোণে হালকা তেতো হাসি খেলে যায়। পুরো টিমের মধ্যে আমি কি একমাত্র আপনার হাতুড়ির নিচে পড়লাম, নাকি অন্যদেরও কিছু বলেছেন? রাফি কফিতে চুমুক দেয়। অন্যদের কাজ দেখার সময় এখনো পাইনি, তোরটা প্রথমেই চোখে পড়েছে। কেন? কারণ আপনি আগে থেকে খুঁজছিলেন। রাফি কাপটা টেবিলে রাখে, তার কপালে হালকা ভাঁজ পড়ে। তিশা, অফিসের বাইরে আমরা যাই হই, এখানে আমি বস, আর একজন বস হিসেবে আমার দায়িত্ব খারাপ কাজের সমালোচনা করা। তুই সেটাকে ব্যক্তিগতভাবে নিচ্ছিস। তিশা ঘুরে সরাসরি রাফির চোখে তাকায়, তার কণ্ঠে তীব্রতা। আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি? আপনি আমাকে ফ্লোরের সবার সামনে অপদস্থ করলেন। বাসি পেস্টেল টোন, আরো বাজে, এগুলো ক্রিটিসিজম না, অপমান। আর আপনি আমার পুরনো কাজ দেখতে গিয়ে আমার এক্সট্রা ড্রাফটটাও দেখেছেন, মানে আপনি ইচ্ছে করেই আমার দুর্বল জায়গাটা খুঁজেছেন।
একে কি বলে? এটাকে ব্যক্তিগত আক্রোশ বলা যায় না? রাফি চোখ সরায় না। দুজনের চাহনির লড়াইয়ে টেবিলের উপরের বাতাস ভারী হয়ে ওঠে। তুই যদি প্রমাণ করতে চাস যে এই প্রজেক্ট তোর সেরাটা, তাহলে রিভাইজ করে দেখা। আগামীকাল সকাল 7টার মধ্যে আমার টেবিলে চূড়ান্ত ড্রাফট চাই। সেটা দেখে আমি ঠিক করব তোর স্কিল প্রফেশনালিজমের যোগ্য কিনা। তিশা কড়া গলায় বলে। পেয়ে যাবেন, কিন্তু একটা কথা বলে রাখি, আমার সাথে যে ব্যবহারটা আপনি আজ করলেন সেটা কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। আমার কাজের ভুল থাকলে শুধরে দেবেন, কিন্তু সেটা দেখিয়ে দেওয়ার স্টাইলটা বুলিং ছাড়া কিছু নয়। আশা করি ভবিষ্যতে এই জিনিসটা দেখতে হবে না। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে যেন তার চোখের বরফ একটু গলল। সে চোখ নামিয়ে নেয়, গলাটাও নরম হয়। তুই ঠিক বলেছিস, স্টাইলটা হয়তো একটু বেশি করা ছিল, সরি। তিশা অবাক হয়ে তাকায়। এটা কি শুনলো সে? রাফি সরি বলছে? রাফি উঠে দাঁড়ায়। কাল সকালের মধ্যে ড্রাফট চাই, আর 1 কাপ কফি খাস। অনেক রাত হবে। গাড়ি আছে নাকি রাইড শেয়ারে যাবি? আমার গাড়ি আছে। আপনি থ্যাঙ্কস বলেননি আর আমি সরি বলিনি। পেশাদারিত্বের খাতিরে দুটোই মাফ হয়ে গেল ধরা যাক। কাল সকালে ড্রাফট পেয়ে যাবেন। রাফি আর কিছু না বলে মাথা নেড়ে চলে যায়। তিশা দেখে রাফির হাঁটার ভঙ্গিটা বদলে গেছে। শক্তপোক্ত বস নয়, যেন একটা ক্লান্ত একাকী ছেলে তার কেবিনে ফিরে যাচ্ছে। পরের দিন সকাল হয়। তিশা সারা রাত জেগে ভিজুয়ালটা দাঁড় করিয়েছে। পরিশ্রম আর মনের জেদ মিশে যে আউটপুট এসেছে সেটা দেখে সে নিজেই সন্তুষ্ট। প্রিন্ট করা কাগজটা হাতে সে সকাল 7টায় রাফির কেবিনের দরজায় দাঁড়ায়। টোকা দিতেই ভিতর থেকে রাফির গলায় শোনা যায়, কাম ইন। তিশা ভিতরে ঢুকে দেখে রাফিও সারা রাত অফিসে ছিল। তার টাই আলগা, চোখের নিচে ঘুমহীন ছাপ। টেবিলে অনেকগুলো ফাইল আর খোলা ল্যাপটপ। ড্রাফট রেডি। কথাটা বলে তিশা ফাইলটা টেবিলে রাখে। রাফি সেটা হাতে নেয়। কিছুক্ষণ চুপচাপ দেখে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। তিশার বুকের ভিতর আবার সেই চেনা ধরফরানি শুরু হয়। 1 মিনিট 2 মিনিট সব যেন পাথরের মতো ভারী। অবশেষে রাফি ফাইলটা টেবিলে রেখে তিশার দিকে তাকায়। তার চোখ দুটোই ক্লান্তি, কিন্তু তার সাথে অন্য কিছু সমীহ। এটা অসাধারণ হয়েছে। আমি যা চেয়েছিলাম তার চাইতেও বেশি। তিশার বুকের পাথরটা হঠাৎ গলে গেল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না, শুধু মাথা নিচু করে বলল, থ্যাঙ্কস। রাফি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জানালার দিকে গিয়ে সে পর্দা সরিয়ে দেয়। সকালে নরম রোদ ঘরে ঢুকে পড়ে। তিশা, আমি যদি কালকে তোকে পার্সোনালি অ্যাটাক করে থাকি, আমি সত্যিই সরি। 5 বছরের জমে থাকা ক্ষোভ হঠাৎ তোকে দেখে হয়তো বেরিয়ে এসেছে, কিন্তু ওটা প্রফেশনাল ছিল না। তিশা কিছুক্ষণ চুপ থেকে বলে, খুব আমার উপর? আমি তো আপনাকে ছেড়ে যাইনি। আপনি একদিন হুট করেই উধাও হলেন। আপনার ক্যারিয়ার, আপনার সিদ্ধান্তের জন্য আমাকে জবাবদিহি করতে হলো কেন? 5টা বছর কোনো খোঁজ নিলেন না, অথচ ক্ষোভ আপনার। রাফি পেছন ফিরে তাকায়। তার চোখে জল জমেছে কিনা তিশা ঠিক বুঝতে পারছে না, কিন্তু গলাটা যেন ধরে এসেছে। আমি জানি তুই কি বলতে চাইছিস, কিন্তু কিছু সিদ্ধান্ত এমন থাকে যেগুলোর ব্যাখ্যা দেওয়া সহজ না। তুই আমার জীবন থেকে হারিয়ে গেলে নিজের ভুল বুঝতে আমার 5 বছর লেগেছে, কিন্তু ততদিনে তুই আমার নাগালের বাইরে চলে গেছিস। তিশার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সে জানে এক্ষুনি সব গলে গেলে চলবে না। সে রাফির দিকে 1 পা এগিয়ে যায়, চোখে তার ফোঁটা ফোঁটা জল। আপনার ব্যাখ্যা দেওয়া কঠিন, কিন্তু আমাকে এইভাবে ঠেলে দেওয়া সহজ ছিল। একটা মেসেজ, আমি পারছি না, ভুলে যা, শুধু এইটুকুই প্রাপ্য ছিল আমার। 5টা বছর আমি নিজেকে শুধু একটা প্রশ্ন করেছি, কেন রাফি? কি আমার অপরাধ ছিল? বিশ্বাস ভাঙার এই সাজাটা কি কারণে পেলাম? রাফি মুখ ঘুরিয়ে নেয়, যেন নিজের চোখের পানি আড়াল করতে চায়। তোর কোনো অপরাধ ছিল না তিশা, অপরাধী আমি, পুরোপুরি আমি। আর হয়তো ঈশ্বর সেই অপরাধের সাজাই আজ দিচ্ছেন। তোকে আমার বস হিসেবে দেখে প্রতিদিন নিজের অক্ষমতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কথাটা বলেই রাফি দরজার দিকে পা বাড়ায়, কিন্তু তিশা তাকে থামায়। রাফি, 5 বছর পরেই প্রথম সে নাম ধরে ডাকলো। রাফি থমকে দাঁড়ায়, তার পুরো শরীরটা যেন পাথর হয়ে গেছে। সাজা দিচ্ছেন
না নিজেকে শাস্তি দিচ্ছেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে পরে দেবেন। কিন্তু আপাতত এইটুকু আমি জানতে চাই, আপনি কি এখনো সেই মানুষটাই আছেন যাকে আমি একদিন পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ ভাবতাম, নাকি পুরোপুরি মরে গেছেন? রাফি পেছন ফিরে তাকায় না, দরজায় হাত রেখে এক অপার্থিব ক্লান্ত গলায় বলে, সেটা জানতে হলে তোকে আরেকবার আমাকে চিনতে হবে তিশা। সেই সুযোগটা কি তুই দিবি? একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। অফিসে কেউ আসার আগের স্তব্ধতা। রাফি আর তিশার দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে ফ্লুরোসেন্ট লাইটের নিচে। অবশেষে তিশা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। রাফির পাশে দাঁড়িয়ে গলা নামিয়ে এসে বলে, আমি তো আরেকবার বিশ্বাস করার সাহস হারিয়ে ফেলেছি রাফি। আপনি পারবেন সেটা আমাকে কাজ দিয়ে প্রমাণ করে দিতে হবে। কিন্তু আপাতত আমি শুধু আপনার ক্রিয়েটিভ ডিরেক্টরকে বলছি, আপনার এভিয়ান গ্রুপের ড্রাফট টেবিলে প্রিন্ট নিবেন কিনা সেটা আপনার ব্যাপার। এইটুকু বলেই তিশা দরজা খুলে বেরিয়ে যায়। পেছনে ফেলে আসে স্তম্ভিত রাফিকে। অফিস ধীরে ধীরে ভরতে শুরু করেছে। কফি মেশিনের শব্দ, কিবোর্ডের টুংটাং আর মিমের হাসি ভেসে আসছে। কিন্তু এই কোলাহলের মধ্যে তিশার কানের ভিতর শুধু বাজছে রাফির শেষ কথাটা, সেই সুযোগটা কি তুই দিবি? আর পাশের কাছের ঘরে রাফি চেয়ারে বসে তিশার ড্রাফটের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। তার মনে হচ্ছে 5 বছর পর এই প্রথম সে তার হারানো পৃথিবীর রং দেখতে পেয়েছে, যে রং সে নিজের হাতে ধূসর করে এসেছিল। সামনের দিনগুলোতে হয়তো তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অফিস চালানো নয়, বরং তিশার ভাঙা বিশ্বাসটুকু পুনরায় জয় করা। তোর করা লোগোটা ক্লায়েন্ট এক বাক্যে অ্যাপ্রুভ করেছে, গুড জব। লেখার নিচে রাফির সংক্ষিপ্ত সই। তিশার বুকের ভেতরটা কেমন করে উঠল। কাগজটা সে তাড়াতাড়ি ড্রয়ারে রেখে দিল, কিন্তু মন বলল, এটা তো শুধুই প্রফেশনাল প্রশংসা। তারপরও কেন গালে এক চিলতে লাল আভা খেলে গেল। হঠাৎ মিম পিছন থেকে উকি দিয়ে বলল, কি রে, সকাল সকাল লাল হয়ে গেলি রে? রাফি সাহেব আবার কোনো প্রশংসাপত্র দিলেন নাকি? তিশা চমকে কাগজটা লুকাতে গিয়ে আরো চট পাকায়। ধুর পাগলি, কিছু না, তুই যা, নিজের কাজ করগে যা। আমি ঠিকই দেখেছি, তোর চোখের চাহনি আর বলছে না স্যার, সেটা এখন যেন খাঁটি রাফি হয়ে যাচ্ছে। প্লিজ মিম, অফিসে এইসব কথা বলিস না। এখনো কোনো কিছু ঠিক হয়নি, আর হবেও না হয়তো। মিম চুপ করে তিশার হাতটা একবার টিপে দেয়। ও জানে তিশা ভেতরে ভেতরে কি যন্ত্রণাই না পুষে রেখেছে 5টা বছর। সেই জমে থাকা ব্যথা এক সপ্তাহেই সেরে যাওয়ার নয়। সকালের দিকে রাফি পুরো টিমকে নিয়ে আবার মিটিং করলো। এবার প্রজেক্ট উত্তরা ক্লাবিং কালচার। ক্লায়েন্ট চাচ্ছে সম্পূর্ণ নতুন একটা ভাইব, যেখানে থাকবে তারুণের উচ্ছ্বাস আর বিলাসিতার আভিজাত্য। রাফি বোর্ডে কিছু স্কেচ করছে আর আইডিয়া দিচ্ছে। প্রতিটা কথার পর ওর চোখ স্বভাবতই তিশার দিকে চলে যাচ্ছে, যেন দেখতে চাই তিশা কি ভাবছে। তিশা চুপচাপ নোট নিচ্ছে, কিন্তু প্রতিবার রাফির চোখের সাথে নিজের চোখ মেলানোর সময় তার কলমের খোঁচায় কাগজটা ফুটো হয়ে যায়। সবাই যার যার কাজ শুরু করে দিন। তিশা, তুমি একটু থাকো, আইডিয়া ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা আছে। সবাই বেরিয়ে গেল রুমে। আবার সেই চেনা নীরবতা। রাফি জানালার ধারে গিয়ে দাঁড়ায়। সূর্যের আলো তার মুখে পড়ে এক অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। তিশা ফাইল গুছাতে গুছাতে বলে, বলুন কি কথা? রাফি জানালার বাইরে তাকিয়ে বলে, এই উত্তরা ক্লাবিং কালচার প্রজেক্টটা তোর একার হাতে দিতে চাচ্ছি। পুরো ক্যাম্পেইনের ক্রিয়েটিভ লিড তুই থাকবি। তিশা থতমত খেয়ে তাকায়। কিন্তু আমি তো অনেক বড় প্রজেক্ট, আর আমি তো সিনিয়র ডিজাইনার মাত্র। এই রেসপন্সিবিলিটিটা বোধহয় আর্ট ডিরেক্টরের দেবেন। রাফি পেছন ফিরে তিশার দিকে এগিয়ে আসে। টেবিলের এই পাশে দাঁড়িয়ে বলে, তোর কাজ দেখার পর আমার মনে হয়েছে তুই পুরোপুরি রেডি। আর বিশ্বাস ছাড়া ক্রিয়েটিভ কাজ হয় না। আমি তোকে বিশ্বাস করি, তাই এই প্রজেক্ট তুই পাবি। বিশ্বাস করি। কথাটা তিশার কানে বাজলো গির্জার ঘন্টার মতো। এই সেই মানুষ যে একদিন তার সবটুকু বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গিয়েছিল। আজ সে বলছে বিশ্বাস করি। ভেতরের কষ্ট আর এই নতুন সম্মান বোধের টানা পড়েনে তিশা কিছুক্ষণ চুপ থাকে। আপনি আমাকে বিশ্বাস করেন, সেটা প্রফেশনালি নাকি ব্যক্তিগতভাবে? রাফি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, দুটোই।
আমি তোর স্কিলকে বিশ্বাস করি আর তোকে মানুষ হিসেবেও বিশ্বাস করি, যদিও আমি নিজে সেই বিশ্বাসের যোগ্য ছিলাম না কোনোদিন। তিশা দ্রুত বলে, এখন অতীতের কথা তোলার দরকার নেই। আমি শুধু জানতে চাচ্ছিলাম ডেডিকেটেড টিম পাবো তো, কারণ একা পুরো কমপ্লেইন ডেলিভার করা কঠিন। টিম তুই নিজে বেছে নে, যাকে চাস নিতে পারিস। আমি চাই এটা দিয়ে তুই নিজেকে প্রমাণ কর। তিশা নোটবুক বন্ধ করে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আরেকটা কথা, গত প্রজেক্টের লোগোটা ক্লায়েন্টদের পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো, কিন্তু এইভাবে কাজের চিরকুট লিখে বলা তো ঠিক নয়। মেল করবেন। রাফির ঠোঁটে ধীরে একটা হাসি ফোটে। সে নিজের ফোন বের করে। মেইল তো করেছি, সাথে হার্ড কপি প্রশংসাপত্রও দিয়েছি। কাগজের চিরকুটটা সেটা ব্যক্তিগত ছিল, প্রফেশনাল না। তিশার কপালে হালকা ভাঁজ পড়ে। প্রফেশনালি বলা আর ব্যক্তিগতভাবে বলার মধ্যে পার্থক্যটা পরিষ্কার রাখবেন রাফি, যাতে আমি মিক্সড সিগন্যাল না পাই। রাফি ফোনটা টেবিলে রেখে দেয়। খুব কাছ থেকে নরম গলায় বলে, আমি কোনো মিক্সড সিগন্যাল দিচ্ছি না তিশা, সিগন্যাল একদম ক্লিয়ার। আমি তোর কাছে ফিরে আসতে চাই, কাজের সুবাদে, সময়ের ব্যবধানে, ধীরে ধীরে। যতটুকু তুই অনুমতি দিবি ততটুকুই। আমি আমার জায়গাটা আবার করে চাই, সেটা শুধু বস হিসেবে না। তিশার বুকের ভেতর কাঠফাটা রোদের মতো কিছু একটা ঢুকে পড়ে, কিন্তু সাথে সাথে 5 বছরের জমে থাকা বরফও তাকে টেনে ধরে। সে এক পা পিছিয়ে যায়। আপনি আমার অনুমতি চাচ্ছেন? আপনি জানেন 5 বছর আগে আপনি আমার কাছ থেকে অনুমতি নেননি চলে যাওয়ার, কিন্তু যাওয়ার আগে আমার জীবনে আসার সময় তো আপনার অনুমতি দরকার হয়নি। তাহলে আবার ফিরে আসার জন্য অনুমতি চাইছেন কেন? রাফির মুখটা পাথরের মতো শক্ত হয়ে যায়, কিন্তু চোখ দুটো ভিজে ওঠে। কারণ এবার আমি জানি আমি কি হারিয়েছিলাম, আর সেটা ফিরে পাওয়ার যোগ্যতা অর্জন করতে চাই। তিশা কথাটার জবাব না দিয়ে চলে যেতে উদ্যত হয়। দরজা পর্যন্ত গিয়ে থামে, পেছন ফিরে বলে, এই প্রজেক্ট আমি করব, কিন্তু সেটা আপনার জন্য নয়, আমার নিজের ক্যারিয়ারের জন্য। ব্যক্তিগত জায়গাটায় আমি এখনো তৈরি না, আর আপনি যে আমার যোগ্যতা অর্জন করতে চান সেটা সময়ই বলবে। বিকেল হতে না হতেই তিশা তার টিম গুছিয়ে নিল। ওর সাথে জুনিয়র ডিজাইনার নাভেল আর কন্টেন্ট রাইটার সাদিয়া এই প্রজেক্টে কাজ করবে। ওরা 3 জনে মিলে কনফারেন্স রুমে ব্রেইন স্টর্ম করছে। তিশার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে, রিক্সা আর্টের সাথে আধুনিক গ্রাফিতির ফিউশন। সে দারুণ উৎসাহে স্কেচ করছে। কাজের এই উন্মাদনা তাকে পুরনো দুঃখ থেকে কিছুটা মুক্তি দিচ্ছে। নাভিল স্কেচ দেখে বলছে, আপু, আপনার মাথাটা সত্যিই অসাধারণ। রিস্কা আর্টের ভাবটাই তো আমাদের সংস্কৃতির সাথে ক্লাবিং এর জেনজি কানেকশন। সেটা একদম পারফেক্ট ফিউশন হবে। হ্যাঁ, ক্যাপশনে আমরা বাংলা আর ইংরেজি মিশিয়ে আনতে পারি। ভাবুন, ঢাকা মিক্স একটা ক্যাম্পেইনের স্লোগান হতে পারে। ইয়েস, এটাই চাই। রাফি সাহেব বলেছে পুরো ক্রিয়েটিভ ফ্রিডম দিতে, তাহলে আমরা একদম পাগলামি করতে পারি। হঠাৎ রুমের দরজায় টোকা পড়ে। রাফি দাঁড়িয়ে, সে কিছুক্ষণ আড়াল থেকে ওদের উচ্ছ্বাস শুনছিল। মাফ করবেন ব্যাঘাত ঘটানোর জন্য। তিশা একটু আসবে? তিশা রুম থেকে বেরিয়ে আসে। রাফির হাতে 2 কাপ কফি। একটা কাপ তিশার দিকে বাড়িয়ে দেয়। অনেকক্ষণ ধরে কাজ করছিস, কফি খা। তিশা কাপটা নিতে নিতে বলে, আপনি নিজের হাতে কফি বানিয়ে আনলেন? হে তো বড়ই অন্যায়। ডিরেক্টর সাহেবের এত পরিশ্রম। রাফি হালকা হাসে। এই পরিশ্রমে আপত্তি নেই। শুনলাম দারুণ আইডিয়া হয়েছে, রিক্সা আর্ট ফিউশন। তিশা উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি ভাবছি তুই সারপ্রাইজ দিতে পারলে আমি পারবো না। কালকে একটা মিটিং ঠিক করেছি, আমরা 2 জন মিলে পুরান ঢাকায় যাব রিক্সা আর্টিস্টদের সাথে কথা বলতে। সরাসরি তাদের কাছ থেকে কনসেপ্ট আর্ট কিনবো, কেমন? তিশার চোখ দুটো বড় বড় হয়ে যায়। পুরান ঢাকা, তাদের কলেজ জীবনের স্মৃতিমাখা জায়গা। তিশা আর রাফি একসাথে কতবার বকশি বাজারে ঘুরেছে, চায়ের কাপে চুমুক দিয়ে রিক্সা দেখেছে, আড্ডা দিয়েছে। রাফি কি ইচ্ছে করে এই জায়গাটা বেছে নিচ্ছে? পুরান ঢাকা? হ্যাঁ, ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হলে অথেন্টিক সোর্সিং দরকার। এটা প্রফেশনাল ট্যুর, তবে সাথে যদি কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে, সেটা কি এড়ানো যাবে? তিশা চোখ নামিয়ে কফিতে চুমুক দেয়।
গলায় অদ্ভুত এক কাঁপুনি। ব্যক্তিগত স্মৃতি যেন কাজে ব্যাঘাত না ঘটায়। যেতে রাজি আছি, কখন বের হবেন? আগামীকাল সকাল 10টায়। অফিস থেকেই ফিল্ড ট্রিপে কেউ বিজনেস স্যুট পরে না, তুই জিন্স পরে নিস। ঠিক আছে স্যার। রাফি চলে যেতে যেতে পেছন ফিরে বলে, আর স্যার না বলে শুধু রাফি বললে কি কোনো এমপ্লয়মেন্ট পলিসি ভাঙবে? তিশা মিটিমিটি হাসে কিন্তু উত্তর দেয় না। পরের দিন সকাল 10টা। তিশা হালকা নীল জিন্স আর সাদা ফতুয়া পরে অফিসের গেটে দাঁড়িয়ে। রাফি একটা গাড়ি নিয়ে এলো। রাফির পরনে সাদা শার্ট আর জিন্স, তাকে একদম কলেজ বয় লাগছে, যেন 5 বছর আগের কোনো এক সকাল ফিরে এসেছে। তিশা গাড়িতে বসতেই রাফি হেসে বলে, রেডি? চলুন। গাড়ি ছেড়ে দেয় রাফি। ঢাকার রাস্তায় ধীরে ধীরে জ্যাম পেরিয়ে তারা পুরান ঢাকার দিকে এগোচ্ছে। গাড়ির এসি চললেও জানালার বাইরে চেনা শহরের ধুলোবালি আর কোলাহল। রাফি মিউজিক চালু করলো, একেবারে পুরনো একটা গান। তুমি যে কেমন করে গান করো হে, চিরদিন তোমায় ভুলবো না। তিশা মিউজিক শুনে চমকে তাকায়। এই গানটা? রাফি রাস্তা থেকে চোখ না সরিয়েই বলে, মনে আছে তোর ফোনে এই গানটাই সবচেয়ে বেশি বাজত? পরীক্ষার রাতে ফোনে শুনিয়ে ঘুম পাড়াতি আমায়। তিশা 2 হাতে নিজের হাঁটু চেপে ধরে, নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। সে অনেক পুরনো কথা, আপনি তো ভুলেই গেছিলেন আমাকে। গান তো আরো আগেই ভুলবেন। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির গতি কমায়। ভুললে তোকে খুঁজে বের করতাম না তিশা। সিঙ্গাপুরে বসে তোর প্রোফাইল দেখা আর এই অফিসে জয়েন করা আমার কাছে শুধু ক্যারিয়ার নয়, ছিল একমাত্র সুযোগ তোর কাছাকাছি আসার। তিশা চোখ বন্ধ করে দম নেয় গভীর করে। তুমি চলে গিয়েছিলে কেন রাফি? আমাকে না জানিয়ে, কিছু না বলে। বিশ্বাস করো, 5 বছর আমি শুধু এই একটা প্রশ্নের উত্তর খুঁজেছি। রাফি গাড়িটা একটা ফাঁকা গলিতে ঢুকিয়ে থামায়। ইঞ্জিন বন্ধ করে তিশার দিকে পুরোপুরি ফিরে বসে। তার কণ্ঠে এক অসহায় স্পষ্টতা। কারণ আমি ভয় পেয়েছিলাম, তোকে ভালোবাসার যোগ্যতা আমার ছিল না ভেবেছিলাম। বাবার ব্যবসায় ডুবে গিয়েছিল, পড়ানোর টাকা ছিল না, আমার ভবিষ্যৎ অন্ধকার। আর তুই ছিলি মেধাবী, উজ্জ্বল, তোর সামনে পুরো পৃথিবী। আমি তোকে নিজের ব্যর্থতার সাথে জড়িয়ে রাখতে চাইনি। তিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, গলা ধরে আসে তার। তুমি আমাকে জিজ্ঞেস করনি একবারও আমার কি কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না? তোমার অন্ধকার আমিও তো ভাগ করে নিতে রাজি ছিলাম, কিন্তু তুমি তো আমার আলোটাও কেড়ে নিলে। রাফি তিশার হাত ধরতে চেষ্টা করে, তিশা হাত ছাড়িয়ে নেয় না। ঠান্ডা কাপা আঙুলগুলো নিশ্চুপ থাকে। ভুল করেছি, স্বার্থপর ছিলাম, নিজের অক্ষমতাকে বড় করে দেখেছি আর তোর ভালোবাসাকে ছোট করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই আমি ফিরে এসেছি। তোর কাছে কিছু চাওয়ার নয়, শুধু তোকে ফিরিয়ে দেওয়ার জন্য যা তোর প্রাপ্য ছিল। তিশা হাতটা ধীরে ছাড়িয়ে আনে, অশ্রু মুছে সোজা হয়ে বসে। আজকের দিনটা কাজের জন্য এসেছি রাফি। চলো রিক্সা আর্টিস্টদের খুঁজি। এই কষ্টটা চাপা দিয়ে হলেও প্রজেক্টটা ফার্স্ট ক্লাস হবে। ভালোবাসা টালোবাসা পরে দেখা যাবে। রাফি কিছু বলে না, শুধু একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আবার ইঞ্জিন চালু করে। তারা সেদিন রিক্সা আর্টিস্টদের খুঁজে বের করে। বক্সি বাজারের অলিতে গলিতে ঘুরে পুরনো এক শিল্পীর সাথে কথা বলে কয়েকটা অসাধারণ আর্ট পিস সোর্স করে। কাজের সময় দিশাকে অন্যরকম লাগছিল, মনোযোগী, ফোকাসড, কিন্তু রাফির দিকে তাকালেই চোখে জলের আভাস। রাফি সেটা টের পায়। পুরান ঢাকার পুরনো চায়ের দোকানে বসে যখন ওরা সিঙ্গারা খাচ্ছে, রাফি হঠাৎ করে বলে, তিশা, একটা কথা বলি। তিশা সিঙ্গারা মুখে দিতে দিতে তাকায়। আবার কোনো কষ্টের কথা না কিন্তু। না, শুধু বলছিলাম তোর হাতের এই রিক্সা আর্টের ফিউশন কনসেপ্টটা ইতিহাস হয়ে থাকবে। আমি গর্বিত তোকে নিয়ে। তিশা ছোট্ট করে হাসে। বাতাসে ভেসে থাকা তেলে ভাজা আর চায়ের গন্ধের মাঝে এই সামান্য প্রশংসাটুকুই যেন এক পশলা বৃষ্টি হয়ে নেমে আসে তিশার মনের মরুভূমিতে। সেদিন অফিসে ফেরার পথে গাড়িতে নীরবতায় সেই পুরনো গান বাজছিল। তিশা জানালায় মাথা রেখে ভাবছিল, রাফি ফিরতে চাইছে, কিন্তু এ ফেরা কি সত্যিই সম্ভব? তার ভাঙা মনকে আবার জোড়া লাগবে? অফিসে নেমে লিফট পর্যন্ত যাওয়ার সময় রাফি তিশাকে থামিয়ে বলে, তিশা, পুরো একদিন তুই শুধু কাজের কথা বললি, কিন্তু আমি জানি তোর ভেতরে কি ঝড় বইছে। আমি অপেক্ষা করব তুই যতদিন চাস, কিন্তু একদিন আমাকে
ক্ষমা করে দিস। তিশা লিফটের বোতাম টিপতে টিপতে বলে, ক্ষমা করার ক্ষমতা ঈশ্বরের রাফি, আর ভালোবাসা ফিরে পাওয়ার ক্ষমতা সময়ের। সময়ের হাতেই ছেড়ে দেই সব। এই বলে লিফটে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়। রাফি একা দাঁড়িয়ে থাকে লিফট লবিতে, তার হাতে তিশার জন্য কেনা আরেক কাপ কফি, যা সে দেওয়ার সুযোগই পায়নি। পরদিন অফিসে এলো বড় খবর। উত্তরা ক্লাবিং কালচার ক্লায়েন্টের সাথে প্রাথমিক কনসেপ্ট প্রেজেন্টেশনের দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। আগামী সোমবার, মানে হাতে মাত্র 4টা দিন। তিশা আর তার টিম পাগলের মতো কাজ শুরু করে দিল। পরপর 3 দিন তিশা ভোরবেলা অফিসে আসছে, রাত করে বাড়ি ফিরছে। প্রতিদিন সকালে তার ডেস্কে একটা করে চিরকুট আর সাথে স্যান্ডউইচ অথবা কফি রেখে যাচ্ছে রাফি, কোনো মেসেজ ছাড়াই। শুধু ছোট্ট নোটে লেখা থাকে, লাঞ্চ মিস করিস না, স্ট্রেস নিস না, তুই পারবি, তোর জন্য প্রাউড। তিশা এগুলো দেখে চুপচাপ ড্রয়ারে তুলে রাখছে। মন তার ভিজছে, কিন্তু মুখে কিছু বলছে না। শেষ রাতের দিকে, শনিবার দিবাগত রাত 2টা, পুরো অফিস ফাঁকা। একমাত্র তিশা আর তার টিমের 2 জন। সাদিয়া আর নাবিল 1 ঘন্টা আগে চলে গেছে। তিশা শেষ প্রুফ দেখছে। হঠাৎ কর্নার অফিসের দরজা খুলে রাফি বেরিয়ে এলো। সে এখনো অফিসেই আছে। রাফি তিশার ডেস্কের পাশে এসে দাঁড়ায়। তিশা, অনেক হয়েছে, এবার বাড়ি যা, কাল সকালে দেখা যাবে। তিশা চোখ না তুলেই বলে, আর একটু ফাইনাল টাচ দিচ্ছি। প্রেজেন্টেশনের আগে এক্সট্রা একটা অ্যানিমেশন অ্যাড করছি। সেটা কাল সকালেও করা যাবে। কাল সকালে সাহস হবে না, এখনই করতে হবে। রাফি কিছু বলে না, তিশার পাশের চেয়ারটা টেনে বসে পড়ে। নিজের ল্যাপটপ খোলে। তাহলে আমিও থাকি, প্রেজেন্টেশনের ফ্লোটা আরেকবার রিহার্সাল করব। তিশা কাজ থামিয়ে রাফির দিকে তাকায়। এত রাতে ঘুমহীন চোখে তিশার মেকআপ বিহীন ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রাফির চোখে এক গাঢ় মায়া ফুটে ওঠে। তোমার থাকার দরকার নেই, তুমি ডিরেক্টর, গিয়ে ঘুমাও। তোর যখন ঘুম হবে তখন আমার হবে, তার আগে না। তিশা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে ডুবে যায়। 1 ঘন্টা পর কাজ শেষ করে সে ল্যাপটপ বন্ধ করলো। রাফি তখনও বসে আছে, তবে তার চোখ দুটো একটু লাল। শেষ, চলো বের হই। তোকে ড্রপ করে দেব, গাড়ি আছে। আমার রাইড শেয়ার করতে আসছে। ক্যান্সেল কর, আমি নিয়ে যাচ্ছি। তিশা আর তর্ক না করে মাথা নাড়ে। ওরা নিচে নেমে গাড়িতে উঠে। রাতের ঢাকার ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছে। গাড়িতে চুপচাপ বসে আছে 2 জন। হঠাৎ তিশার চোখ বন্ধ করে গুনগুন করে গান গাইছে। তুমি যে কেমন করে গান করো হে। রাফি মুচকি হাসে। তোকে কেউ বলে না তুই খুব সুন্দর গাইতে পারিস? তিশা চোখ না খুলেই বলে, বলো তো এককালে, যে মানুষটা এখন আর পাশে নেই। আমি আছি তো, আমি এখনো তোর পাশেই আছি। তিশা চোখ খুলে রাফির মুখের দিকে তাকায়। গাড়ির ড্যাশবোর্ডের নরম আলোয় রাফির মুখে এক অদ্ভুত নরম ছায়া পড়েছে। তিশা কিছু বলতে যাবে, কিন্তু রাফি আলতো করে তিশার ডান হাতটা নিজের হাতে তুলে নেয়। এতটুকু স্পর্শে তিশার সারা দেহে বিদ্যুৎ খেলে গেল। রাফি নরম গলায় প্রায় ফিসফিস করে বলে, তিশা, আমি কি একটু সুযোগ পেতে পারি? তিশা হাত ছাড়ানোর চেষ্টা করে না, তার গলায় জল জমে যায়। সুযোগ? হ্যাঁ, তোকে নতুন করে চেনার, তোকে নতুন করে ভালোবাসার, পুরনো রাফিকে মেরে ফেলে নতুন করে বাঁচতে চাই, শুধু তোর জন্য। তিশা ধীরে ধীরে হাতটা রাফির হাতের উপর আলতো করে রাখে। তার কণ্ঠ কাঁপছে। ভালোবাসা মানে শুধু কি পাওয়া রাফি? আমি তো এখনো ভয়ে আছি। তুমি আবার চলে গেলে আমি টুকরো টুকরো হয়ে যাব, যে টুকরোগুলো আমি কোনো মতে জোড়া লাগিয়েছি। রাফি গাড়ি থামায় তিশার বাসার নিচে। ইঞ্জিন বন্ধ করে তিশার 2 হাত নিজের হাতে নেয়। সরাসরি তিশার চোখের গভীরে তাকিয়ে বলে, আমি আর কখনো যাব না দিশা। এই শহর, এই অফিস, তোর পাশের জায়গাটাই এখন আমার পৃথিবী। যদি কখনো যেতে হয় তোকে ছাড়া এক পাও যাব না, বিশ্বাস কর। তিশা চোখ বন্ধ করে ফেলে প্রথমবারের মতো। 5 বছর পর সে রাফির উপস্থিতিতে নিজেকে একটু নিরাপদ ভাবতে শুরু করে, কিন্তু মুখ ফুটে সেটা বলতে পারে না। শুধু চোখ খোলে, হাত ছাড়িয়ে আনে। অনেক রাত হয়েছে, কাল সকালে অফিসে দেখা হবে। কাল নয়, আজ সকালে, ঘন্টা 3 পরেই। তিশা হেসে ফেলে। এই হাসিটা খাঁটি, কোনো কৃত্রিমতা নেই। গুড নাইট। গুড নাইট তিশা, স্বপ্নে যেন আমাকে দেখিস। তিশা কিছু না বলে গাড়ি থেকে নেমে বাসার গেটে চলে যায়। ভেতরে ঢোকার আগে একবার পেছন ফিরে তাকায়। রাফি তখনও গাড়িতে বসে তার দিকেই তাকিয়ে। তিশা মনে মনে ভাবে,
বরফ সত্যি গলতে শুরু করেছে। সোমবারের প্রেজেন্টেশন তুমুল সফল হলো। তিশার কনসেপ্ট, রিক্সা আর্টের ফিউশন আর পুরো ভিজুয়াল স্টোরি টেলিং দেখে ক্লায়েন্টরা মুগ্ধ। রাফি পুরো প্রেজেন্টেশনে পাশে বসে তিশার প্রতিটা কথা নিখুঁত মনোযোগে শুনেছে। শেষে ক্লায়েন্ট দাঁড়িয়ে হাততালি দিলে রাফি সবার সামনে তিশার দিকে তাকিয়ে বলেছিল, আমি বলেছিলাম ওর উপর আমার আস্থা অন্ধের মতো, আজ প্রমাণ পেলেন আপনারা। সবাই যখন অভিনন্দন জানাচ্ছে তিশা রাফির দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, যেন কেউ শুনতে না পায়। থ্যাঙ্কস রাফি। রাফি চোখ মেরে বলে, তোর জন্য কফি রেডি আছে, ডেস্কে গিয়েই পাবি। সেদিন বিকেলে অফিস ছুটির পর তিশা আর রাফি অফিসের ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছিল। নিচে ঢাকার তারা আর উপরে হালকা মেঘ। রাফি হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তিশার হাতে দেয়। তিশা অবাক হয়ে বলে, এটা কি? খুলে দেখ। তিশা বক্স খুলে দেখে একটা ছোট্ট রূপার চেন, তাতে একটা পেন্সিল আর তুলির লকেট। তিশার চোখ চকচক করে ওঠে। মনে আছে তুই বলতি তোর স্বপ্ন একটা নিজস্ব ডিজাইন স্টুডিওর, যেখানে তোর তোলা রং আর তুলি ছাড়া কিছু থাকবে না। এই চেইনটা সেই স্বপ্নের প্রতীক। আমি চাই তুই যেন কোনোদিন ভুলে না যাস তুই কি হতে পারিস। তিশা চেনটা হাতে নিয়ে বলে, এত দামি কিছু কেন দিলে? দামি তো সেই স্বপ্ন, চেইন তো নগণ্য। পড়বি? তিশা চেনটা গলায় পরে, রূপোর লকেটটা বুকের উপর ঝুলছে। সে রাফির দিকে তাকিয়ে হঠাৎ একটা প্রশ্ন করে, তুমি যদি এত কিছুই ভাবতে তাহলে কেন গিয়েছিলে? কেন 5টা বছর আমাকে একলা রেখেছিলে? রাফি ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকায়। কারণ যখন আমি ছেলে ছিলাম তিশা, আর এখন হয়তো মানুষ হয়েছি, মানুষ হওয়ার জন্য তোরই দেওয়া কষ্টটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা। আমি যদি না যেতাম আমি কোনোদিন বুঝতাম না তুই কতটা দামি। তিশা কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে রাফির হাতের উপর নিজের হাত রাখে। রাফি চমকে তাকায়। আমি এখনো পুরোপুরি ভুলিনি রাফি। এখনো রাতের বেলা তোমার মেসেজটার কথা মনে পড়লে বালিশ ভিজে যায়। কিন্তু তুমি যে ফিরে এসেছো এটা হয়তো ঈশ্বরের ইচ্ছা। আমি একটু একটু করে চেষ্টা করছি। তুমি কি ধৈর্য ধরতে পারবে? রাফি তিশার হাতটা শক্ত করে ধরে চোখে চোখ রাখে। ধৈর্য? আমি এত বছর ধৈর্য ধরেছি, আর কয়েকটা দিন কি পারবো না? তোর একটু একটু করে এগোনোর জন্য আমি পাহাড় সম অপেক্ষা করতে রাজি আছি, কারণ তুই ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানে নেই তিশা। তিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এ অশ্রু আর কষ্টের নয়, এ যেন স্বস্তির, আবারও বিশ্বাস করার সাহসের। রাফি তার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তিশা চোখ বন্ধ করে সে স্পর্শ গ্রহণ করে নেয়। 5 বছরের জমাট বরফ এই মুহূর্তে এক অব্যক্ত আগুনে গলতে শুরু করেছে। হঠাৎ ছাদের দরজা খুলে মিম ঢুকে পড়ে। দুজনকে হাত ধরাধরি অবস্থায় দেখে সে লজ্জা পেয়ে সরে যেতে গিয়েও থামে। ওহো, সরি, আমি ভাবলাম তোরা চা খাচ্ছিস। এই যে দেখি পুরাই রোমান্টিক জলসা। তিশা হাত ছাড়িয়ে লজ্জায় লাল হয়ে বলে, মিম তুই? রাফি হেসে ফেলে। মিম, চুপি চুপি এসে রোমান্টিক জলসা নষ্ট করার পুরস্কার পাবি। কাল থেকে তোর কাজের ডেডলাইন আগের চেয়ে একদিন কম থাকবে। মিম হাহা করে হেসে ওঠে। ওরে বাবা, ডিরেক্টর স্যারের চোখ রাঙানি। যাই, তোমরা চালিয়ে যাও। তবে তিশা, তোকে কিন্তু পরে সবকিছু শুনতে হবে। মিম চলে যাওয়ার পর দুজনে হাসতে হাসতে একে অপরের দিকে তাকায়। সেই হাসিতে দুঃখ নেই, নেই কোনো ক্ষোভ, আছে শুধু একটা নবীন সকালের প্রতিশ্রুতি, যেখানে ধীরে ধীরে বরফ গলিয়ে নদী স্রোত নামছে। রাফি তিশার দিকে তাকিয়ে বলে, কাল থেকে অফিসে আবার একসাথে কাজ করব, কিন্তু এখন থেকে তোর দিকে তাকালে আমি আর শুধু বস হয়ে তাকাতে পারবো না। পারলে ক্ষমা করিস। তিশা মুচকি হাসে। তা নিয়ে ভাবছি না, তবে অফিসের কেউ যেন বুঝতে না পারে সেদিকে খেয়াল রেখো মিস্টার ডিরেক্টর। ইয়েস ম্যাডাম। এখন তবে চলো, রাত হয়ে গেছে। কাল সকালে আবার তোর ডেস্কে কফি থাকবে, তবে এবার আর প্লাস্টিকের কাপে না, স্পেশাল মগে, যেটাই লেখা থাকবে তিশার পৃথিবী। তিশা হাসতে হাসতে বলে, পাগল। তোর জন্যই পাগলামি, আর এই পাগলামি কোনোদিন থামবে না। ওরা ছাদ থেকে নামতে নামতে আকাশের দিকে তাকায়। ঢাকার আকাশে তারা কম, কিন্তু এই মুহূর্তে তাদের চোখে পুরো গ্যালাক্সি যেন উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে। 5 বছর আগের ভালোবাসা, হারানোর সময়,
আর নতুন করে পাওয়ার অঙ্গীকার নিয়ে তারা আবার পথ চলতে শুরু করলো। অফিসের করিডোর, শহরের রাস্তায় আর জীবনের বাঁকে বাঁকে। রাত 10টা। বনানীর একটি ছাদ রেস্তোরাঁ। উত্তরা ক্লাবিং কালচার প্রজেক্টের তুমুল সাফল্যের পর রাফি পুরো টিমকে একটা ডিনার ট্রিট দিয়েছে। ছাদে হালকা বাতাস, লণ্ঠনের মৃদু আলো আর সবার উচ্ছ্বসিত আড্ডায় সন্ধ্যাটা প্রাণবন্ত হয়ে উঠেছে। তিশাকে ঘিরে সবাই মাতামাতি করছে, কারণ ক্লায়েন্টের কাছে পুরো ক্যাম্পেইনের ক্রেডিট সেই পেয়েছে। রাফি একটু দূরে বসে তিশার হাসি মুখ দেখছে। তার ঠোঁটে চাপা তৃপ্তির হাসি, কিন্তু চোখে একটা অস্থিরতা, যেন ভিড়ের মধ্যেও সে শুধু তিশাকে নিয়েই বসে আছে। রাত 10:30টার দিকে আড্ডা ভাঙলো। সবাই যার যার রাইড শেয়ারে বাড়ি রওনা হলো। তিশা রেস্তোরাঁর গেটের কাছে দাঁড়িয়ে গাড়ি ঢাকার চেষ্টা করছে। হঠাৎ পেছন থেকে রাফির গলা, রাইড ক্যান্সেল কর, আমি ড্রপ করে দিচ্ছি। তিশা পেছন ফিরে তাকায়। রাফির হাতে গাড়ির চাবি, ওর চোখে এক অদ্ভুত নেশা, কিন্তু পুরোপুরি সজাগ। তুমি পার্টিতে কিছু খাওনি তো? এক ফোঁটাও না, ড্রাইভিং এর জন্য। তিশা একটু ইতস্তত করে, কিন্তু কিছু বলার আগে রাফি তার হাত ধরে গাড়ির দিকে হাঁটা দেয়। তিশা হাতটা ছাড়ায় না, বরং আলতো করে আঙ্গুলগুলো জড়িয়ে ধরে। এই প্রথম সে কোনো দ্বিধা ছাড়াই রাফির স্পর্শ গ্রহণ করলো। রাফি সেটা টের পেয়ে চোখে চোখ রাখে, কিছু বলে না, কিন্তু তার গালে হালকা লালচে আভা খেলে যায়। গাড়ি ছেড়ে দিল রাফি। ঢাকার রাতে এখন কিছুটা ফাঁকা। বনানী থেকে ধানমন্ডি যাওয়ার পথে তারা চুপচাপ। হঠাৎ গাড়ির কাছে টুপটাপ শব্দ। বৃষ্টি নামছে, প্রথমে হালকা, তারপর ঝমঝমিয়ে ধারা নামে। ঢাকার বৃষ্টির চেনা গন্ধ গাড়ির ভেতর ভেসে আসছে। তিশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ গলায় বলে, আহ, বৃষ্টি, কি সুন্দর গন্ধ। রাফি ওয়াইপার চালু করে ধীরে চালাচ্ছে। বৃষ্টির ঝাপটায় রাস্তা ঝাপসা হয়ে আসছে। তোর বৃষ্টি খুব পছন্দ, তাই না? ক্যাম্পাসের ছাদে বৃষ্টি দেখতে দেখতে তুই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে। তিশা চমকে তাকায়। তুমি এখনো এসব মনে রেখেছো? তোর সাথে কাটানো প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত আমার স্মৃতিতে দাগ কেটে আছে তিশা, আমি কোনো কিছুই ভুলিনি। কথাটা বলে রাফি রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিল। বৃষ্টি তখন তুমুল, চারপাশ ফাঁকা, রাস্তায় লোকজন নেই। তিশা প্রশ্নবোধক চোখে তাকায়। গাড়ি থামালে কেন? রাফি স্টিয়ারিং ছেড়ে তিশার দিকে ফিরে বসলো। বৃষ্টির শব্দ আর গাড়ির ভেতর রাফির ভারী নিঃশ্বাস। কারণ তোকে একটা কথা বলতে চাই, আর এই বৃষ্টির চেয়ে ভালো সময় হবে না। তিশা ভ্রু কুঁচকে তাকায়। কি কথা? রাফি তৃষার হাতটা নিজের হাতে তুলে নেয়। তার স্পর্শ এবার নরম কিন্তু গভীর। 5 বছর আগে আমি ভেবেছিলাম তোকে ছাড়া আমি বাঁচব, পেরেছিও, কিন্তু বাঁচাটা ছিল দম নেওয়া, জীবন নয়। তুই জানিস, সিঙ্গাপুরের প্রতিটা রাতে আমি তোর মুখ ভাবতাম। তুই কেমন আছিস, তুই কার সাথে আছিস, তুই আমাকে ঘৃণা করিস কিনা, এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যেতাম। তিশার চোখে জল জমতে শুরু করেছে। রাফির কথার প্রতিটা অক্ষর তার বুকে গিয়ে বিচ্ছে। আমি ফিরে আসিনি শুধু ক্ষমা চাওয়ার জন্য, আমি ফিরে এসেছি তোকে ফিরে পেতে। আর তুই যদি আমাকে ফিরিয়ে দিস আমি মেনে নেব, কিন্তু তার আগে আমি তোকে বলতে চাই আমি তোকে ভালোবাসি দিশা, আজও, প্রতিটা নিঃশ্বাসে আগের চেয়েও বেশি। তিশা চোখ বন্ধ করে ফেলল। জলের ফোঁটা গড়িয়ে নামছে তার গাল বেয়ে। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। রাফি ফিসফিস করে বলে, তিশা। তিশা চোখ খোলে। সেই ভেজা চোখে সরাসরি রাফির চোখের গভীরে তাকায়। তার গলা কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত করে বলে, আমিও পারিনি রাফি। 5টা বছর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু প্রতিবার যখন তুমি অফিসে আমার দিকে তাকাও আমার বুকের ভেতরটা আবার ধক করে ওঠে। আমি সেই তিশাই আছি যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো। রাফির চোখ দুটো যেন জ্বলে উঠল। সে ধীরে ধীরে তিশার মুখের দিকে ঝুঁকলো। তাদের কপাল ছুঁই ছুঁই। আমি কি? তিশা চোখ বন্ধ করে উত্তর দিল, হ্যাঁ। রাফি ধীরে, ভীষণ সাবধানে তিশার ঠোঁটে ঠোঁট রাখলো। বাইরে তখন বৃষ্টির তুফান, আর গাড়ির ভেতরে সময় থমকে গেছে। রাফির ঠোঁটের স্পর্শে তিশার সারা শরীর শিউরে উঠল। 5 বছরে জমে থাকা সব অভিমান, সব কষ্ট, সব অপেক্ষা যেন এই এক চুম্বনে গলে গেল। তিশা নিজের অজান্তেই রাফির ঘাড়ে হাত জড়িয়ে ধরল। রাফি আরো গাঢ়ভাবে চুমু খেতে লাগলো। তার এক হাত তিশার চুলে, আরেক হাত কাঁধে।
বৃষ্টির শব্দ আর তাদের হৃদস্পন্দন একাকার হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা আলাদা হলো। তিশার মুখ লাল, শ্বাস দ্রুত। রাফির চোখে তখন এক অদ্ভুত নেশা। তিশা নরম গলায় বলল, রাফি, আমরা এখন কোথায় যাব? তোর বাসায়। তিশা একটু ইতস্তত করে, বাসায় কেউ নেই, আম্মু গ্রামে গেছেন। কিন্তু 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 আমি ভয় পাচ্ছি রাফি। এত তাড়াতাড়ি যদি কিছু হয়ে যায়, আমি তৈরি নাও হতে পারি। রাফি তিশার গালে হাত রাখে, তার স্পর্শে তিশার ত্বক জ্বলে ওঠে। আমি কোনো কিছু জোর করব না তিশা। আমি শুধু তোর সাথে একটু সময় কাটাতে চাই, একান্তে, যেখানে আর কোনো বস নেই, কোনো অফিস নেই, শুধু আমি আর তুই। তিশা রাফির চোখের গভীরে তাকিয়ে দেখে সেখানে কোনো লালসা নেই, আছে শুধু প্রার্থনার মতো এক গভীর চাওয়া। সে নিজেই অবাক হয় এই মানুষটাকে সে কি আবার পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছে। তাহলে চলো আমার বাসায়। রাত 11টা। তিশার বাসা ধানমন্ডি। বৃষ্টি তখনও থামেনি। তিশার বাসার দরজা খুলে রাফিকে ভেতরে নিয়ে এলো। ছোট্ট গোছানো ফ্ল্যাট, দেয়ালে তিশার নিজের আঁকা কিছু ছবি, বইয়ের তাক আর মৃদু ঘ্রাণ, আগরবাতির মতো শান্ত গন্ধ। রাফি চারপাশ দেখতে দেখতে বলে, তোর বাড়িটা একদম তোর মতো তিশা, শান্ত, গোছানো আর ভীষণ সুন্দর। তিশা হাসে। বৃষ্টিতে দুজনে একটু ভিজেছে। তিশা একটা তোয়ালে এনে রাফিকে দেয়। তুমি একটু মুছে নাও, আমি চা বানাই। রাফি তোয়ালেটা নেয়, কিন্তু তিশার চোখের দিকে তাকিয়ে থাকে। তিশা রান্নাঘরের দিকে যেতে গেলে রাফি হাতটা ধরে ফেলে। চা পরে হবে, আগে এখানে আয়। তিশা বাধ্য মেয়ের মতো ফিরে আসে। রাফি তাকে সোফায় বসিয়ে নিজে পাশে বসে। তাদের ভেজা শরীর দুটো কাছাকাছি চলে আসছে। তিশার ওড়না সরে গেছে, কামিজের হাতা ভিজে চামড়ায় লেপটে আছে। রাফি তিশার ভেজা চুল থেকে পানি ছুঁয়ে পড়তে থাকে। তোর জ্বর আসবে। তুমিও তো ভিজেছো। রাফি ধীরে ধীরে তিশার চুলের ভেজা স্ট্র্যান্ডগুলো ঠিক করে দিচ্ছে। তার আঙ্গুলগুলো তিশার গাল ছুঁয়ে যাচ্ছে বারবার। প্রতিটা স্পর্শে তিশার শরীরে বিদ্যুৎ খেলছে। তিশা ফিসফিস করে বলল, রাফি, হুম। আমি জানি না আমরা যা করতে যাচ্ছি সেটা ঠিক কিনা। রাফি তিশার হাত দুটো নিজের হাতে নেয়, বুড়ো আঙ্গুল দিয়ে তিশার তালুতে আলতো মালিশ করতে থাকে। আমরা কোনো অন্যায় করছি না তিশা, আমরা ভালোবাসছি। 5 বছর আগেও বাসতাম, আজও বাসি, শুধু সময়টাই আলাদা। আর আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোকে আমি আর কোনোদিন কাঁদাবো না। তিশা চোখ নামিয়ে ফেলে। তার ভেতরে তখন ঝড় বইছে। ইচ্ছে আর ভয়, ভালোবাসা আর দ্বিধা সব একসাথে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। কিন্তু রাফির হাতের স্পর্শ, তার চোখের গভীরতা, তার কথার সত্যতা, সবকিছু মিলে তিশার দ্বিধা ধীরে ধীরে ভুলে যাচ্ছে। তিশা মুখ তুলে তাকায়, তার ঠোঁটে হালকা হাসি। আমি তৈরি রাফি। রাফি প্রথমে থমকালো, তারপর ধীরে খুব সাবধানে তিশার কপালে ঠোঁট রাখলো। তার ঠোঁট সেখান থেকে নামলো তিশার ভ্রুতে, চোখের পাতায়, নাকের ডগায়, আর শেষে ঠোঁটে। এবার আর আলতো চুমু নয়, একটা গভীর ব্যাকুল চুম্বন। তিশার ঠোঁট দুটো রাফির ঠোঁটের সাথে মিশে গেল। তাদের শ্বাস একসাথে ওঠানামা করছে। রাফি এক হাতে তিশার কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিল। তিশা নিজেকে ছেড়ে দিল, তার বাহু রাফির গলায় জড়িয়ে গেল। রাফি ফিসফিস করে তিশার কানের কাছে বলল, তুই জানিস, তোকে এভাবে কাছে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। তিশা চোখ বন্ধ করে জবাব দেয়, আমি ভেবেছিলাম, অনেকবার ভেবেছিলাম, আর প্রতিবারই ঘুম ভেঙে দেখতাম তুমি নেই। এবার আছি, সত্যি করে আছি। তিশা রাফির শার্টের কলার ধরে আলতো টান দেয়। তাদের ঠোঁট আবার মিলিত হয়। এবার রাফি তিশাকে কোলে তুলে নিল। তিশা হালকা চমকালো, কিন্তু বাধা দিল না। রাফি তাকে নিয়ে বেডরুমের দিকে হাঁটা দিল। ঘরটা ছোট, নরম আলো জ্বলছে। বিছানার চাদর সাদা, তার উপর একটা নীল রঙের কাঁথা। জানালার পর্দা সরানো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, টিনের চালে টুপটাপ শব্দ তুলে। রাফি তিশাকে বিছানায় শুয়ে দিল, কিন্তু তার উপর হুমড়ি খেয়ে পড়ল না, বরং পাশে বসে তিশার মুখের দিকে তাকিয়ে রইল। তিশা, শেষবার জিজ্ঞেস করছি, তুই কি পুরোপুরি রাজি আছিস? যদি মনে হয় একটু তাড়াহুড়ো হচ্ছে, আমি থামবো, কোনো অভিমান করব না। তিশা রাফির হাত ধরে নিজের বুকের উপর রাখলো। তার হৃদয় তখন পাগলের মতো ধুকপুক করছে। অনুভব করো, এই স্পন্দন বলছে আমি রাজি। আমি 5 বছর অপেক্ষা করেছি রাফি, আর নয়। রাফি আর কোনো কথা বলল না। সে ধীরে ধীরে তিশার উপর ঝুঁকলো। তার ঠোঁট তিশার কপাল থেকে
শুরু করে গলা পর্যন্ত এক লম্বা রেখা এঁকে দিল। তিশার শরীর কেঁপে উঠল। রাফির ঠোঁট যেন আগুন, আর সে আগুনে তিশার সারা শরীর জ্বলে উঠছে। তিশা রাফির শার্টের বোতাম খুলতে শুরু করলো। তার আঙ্গুল কাঁপছে, কিন্তু মন অটল। রাফি তাকে সাহায্য করলো। একে একে তাদের ভেজা পোশাক মেঝেতে জমা হতে থাকলো। এবার তারা মুখোমুখি। বাইরের বৃষ্টির আলো আধারি ঘরে ঢুকছে। তিশার ত্বকে বৃষ্টির ফোঁটা তখনও লেগে আছে। রাফি সেগুলো ঠোঁট দিয়ে শুষে নিচ্ছে। তিশা আর্তনাদ করে ওঠে। আরতি, আবেগ, ভালোবাসার আরতি। রাফি ফিসফিস করে বলে, এত সুন্দর, তুই আমার কল্পনার চাইতেও সুন্দর। তিশা রাফির পিঠে নখ আঁকড়ে ধরে, গলা চাপা কিন্তু কথা স্পষ্ট। আমি তোমাকে ভালোবাসি রাফি, পাগলের মতো ভালোবাসি। রাফির ঠোঁট আবার তিশার ঠোঁটে। তাদের শরীর একে অপরের সাথে মিশে গেল। বাইরে তখন তুমুল বৃষ্টি, আর ভিতরে ভালোবাসার এক নিবিড় ঝড় বয়ে যাচ্ছে। তিশার প্রতিটি নিঃশ্বাসে রাফির নাম, রাফির প্রতিটা স্পর্শে তিশার অস্তিত্বের অনুভূতি। সময়, দুঃখ, বিচ্ছেদ সব ধুয়ে সাফ হয়ে গেল এই এক রাতে। কতক্ষণ কেটে গেল তারা জানে না। এক সময় দুজনেই ক্লান্ত, ঘরমার্ত শরীরে বিছানায় কুড়িয়ে পড়ল। তিশা রাফির বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করেছে। রাফির এক হাত তিশার চুলে, আর এক হাত তার কোমরে। তাদের শ্বাস এখন ধীর, শান্ত। তিশা ফিসফিস করে বলে, রাফি, এটা বল। স্বপ্ন না তো? রাফি তিশার কপালে একটা চুমু আঁকে। স্বপ্ন হলে আমি কখনো জাগতে চাইবো না, কিন্তু এটা স্বপ্ন না তিশা, এটাই বাস্তব। আমরা আবার একসাথে, আর আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। তিশা চোখ না খুলেই হাসে। যদি যাও? যদি যাই তবে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। তুই আমার শ্বাস তিশা, তুই জানিস না কতটা। তিশা মুখ তুলে রাফির চোখের দিকে তাকায়। রাফির চোখে জল জমেছে। এই শক্তপোক্ত মানুষটা যে অফিসে পাথরের মতো কঠিন, তার চোখে এখন অশ্রু। তিশা বুঝতে পারে এই কান্না সত্যিকারের, এই ভালোবাসা সত্যিকারের। তিশা হাত বাড়িয়ে রাফির চোখের জল মুছিয়ে দেয়। কেঁদো না ডিরেক্টর সাহেব, কাল অফিসে যদি কেউ জিজ্ঞেস করে চোখ লাল কেন, কি বলবে? রাফি হেসে ফেলে। বলবো আমার স্ত্রী সারা রাত আমাকে জাগিয়ে রেখেছে। তিশা লজ্জায় রাফির বুকে মুখ লুকায়। স্ত্রী? কবে থেকে? রাফি তিশার থুতনি ধরে মুখ উপরে তোলে। আজ থেকে, এখন থেকে তুই আমার স্ত্রী তিশা। কাগজে কলমে হয়তো পরে হবে, কিন্তু মনে আর প্রাণে আজই হয়ে গেছিস। বল, রাজি আছিস? তিশা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। রাজি আছি। রাফি তিশাকে বুকে জড়িয়ে ধরে। তাদের শরীর আবার মিশে যায়, কিন্তু এবার আর আবেগের ঝড় নয়, বরং শান্ত সমুদ্রের মতো গভীর এক মিলন। তারা একে অপরের গায়ে হাত বুলাচ্ছে, ফিসফিস করে কত কথা বলছে। 5 বছরে জমে থাকা সব না বলা কথা যেন আজ বেরিয়ে আসছে। তিশা রাফিকে বলছে সে কিভাবে প্রতি বছর রাফির জন্মদিনে এক টুকরো কেক কেটে একা একা খেয়েছে। রাফি বলছে সে কিভাবে তিশার পুরনো ছবি দেখে রাত কাটিয়েছে। তাদের কথার ফাঁকে ফাঁকে চুমু, আলতো স্পর্শ আর হাসি। এই হাসিটাই ছিল তাদের সম্পর্ক থেকে সবচেয়ে বেশি হারিয়ে যাওয়া জিনিস। আজ সেটা আবার ফিরে এসেছে। ভোরের দিকে বৃষ্টি থেমে গেল, জানালা দিয়ে নরম আলো ঢুকছে। তিশা তখনও রাফির বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। রাফি জেগে আছে, সে তিশার মুখের দিকে তাকিয়ে ভাবছে এই মুখটা ছেড়ে সে কিভাবে 5টা বছর কাটিয়েছে। নিজেকে বোকা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সে আলতো করে তিশার কপালে ঠোঁট রাখে। তিশা ঘুমের মধ্যে হাসে। সকালের প্রথম রোদ তার মুখে পড়েছে, তাকে যেন স্বর্গীয় লাগছে। রাফি মনে মনে প্রতিজ্ঞা করে এই মুখের হাসি আর কখনো ম্লান হতে দেবে না। সকাল 8টা। তিশা ঘুম ভেঙে দেখে রাফি নেই। সে চমকে উঠে, মনে হয় আবার পুরনো স্বপ্ন ভাঙলো। কিন্তু তখনই নাকে ভেসে আসে কফির গন্ধ, আর পাশের বালিশ একটা চিরকুট। রান্নাঘরে কফি রেডি, নড়াচড়া করিস না, আসছি। তিশা হাসে। এই চিরকুটের ভাষাটা এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি কবিতা। রাফি 2 কাপ কফি হাতে বেডরুমে ঢুকে। তার পরনে গতকালের শার্ট, কিন্তু চোখে মুখে এক নতুন সূর্যের আলো। গুড মর্নিং ম্যাডাম। তিশা লাজুক হেসে চাদর গায়ে জড়িয়ে বসে। গুড মর্নিং। তুমি কখন উঠলে? রাফি কাপটা তিশার হাতে দেয়। 1 ঘন্টা আগে। তোর ফ্রিজে কিছু ছিল না, তাই শুধু কফি বানাতে পেরেছি। তিশা কফিতে চুমুক দেয়। চোখ দুটো তখনও ঘুম ঘুম। গত রাতে
তুমি কি কোনো আফসোস করছো? রাফি কাপটা টেবিলে রেখে তিশার পাশে বসে, হাতটা তিশার গালে রাখে। আমার জীবনের একমাত্র আফসোস হলো আমি তোকে ছেড়ে গিয়েছিলাম। গত রাতের প্রতিটা সেকেন্ড আমার কাছে স্বর্গ। আমি কোনোদিন আফসোস করব না তিশা, বরং প্রার্থনা করব এমন হাজার রাত যেন আসে। তিশা রাফির হাত ধরে বলে, অফিসে কিন্তু কিছু বলা যাবে না, এখনই না। আমাদের সম্পর্কটা একটু ধীরে প্রকাশ করতে চাই। তুই যা বলবি, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে সবাই বুঝে ফেলবে, কারণ আমি আর লুকাতে পারবো না। তিশা হাসে। রাফি তাকে টেনে বুকে জড়িয়ে নেয়। তারা কিছুক্ষণ এমনি এমনি বসে থাকে। কফির কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের উষ্ণতা একটুও কমছে না। একসময় তিশা বলে, তাড়াতাড়ি রেডি হও, অফিসে দেরি হয়ে যাবে। আজ তো অফিসে যেতে ইচ্ছে করছে না। ডিরেক্টর সাহেব, এই প্রথম দিনেই অফিস কামাই করার বুদ্ধি বের করেছেন। ডিরেক্টরেরও তো মন খারাপ হতে পারে, অফিসে এলে তোকে আর এভাবে কাছে পাবো না। তিশা রাফির নাক টিপে ধরে। অফিসে আমরা প্রফেশনাল থাকবো, কিন্তু অফিসের পরে আমরা শুধু তিশা আর রাফি। রাফি হাসে। ডিল। ওরা দুজন রেডি হয়ে আলাদা আলাদা বেরোলো। আগে রাফি, তার 10 মিনিট পর তিশা, যাতে কেউ সন্দেহ না করে। রাস্তায় গিয়ে তিশার মনে পড়লো রাফির গতকালের চিরকুটটা সে ড্রয়ারে রেখে দিয়েছে। ড্রয়ার ভর্তি এখন রাফির দেওয়া চিরকুটার ছোট ছোট নোট। তিশা মনে মনে হাসছে, তার জীবনটাকে কেমন অগোছালো আর অসম্ভব সুন্দর করে দিয়েছে এই মানুষটা। অফিস, সকাল 10টা। তিশা অফিসে ঢুকতেই মিম হাসি মুখে দৌড়ে আসে। আয় আয়, কাল রাতে তোকে তো আর ফোনে পাইনি। কি হলো? রাফি সাহেবের সাথে কি কিছু হয়েছে? তিশা চোখ বড় বড় করে। কি হবে আবার? প্রজেক্ট ডিনার ছিল, তারপর বাসায় চলে গেছি। বিশ্বাস হলো না। তোর চোখ দুটো চকচক করছে যেন। আর রাফি সাহেব আজ সকাল থেকে কবিতা লিখছে মনে হচ্ছে। কবিতা? হ্যাঁ, নিজের কেবিনের কাছে একটা পোস্টেড সেটেছে। তাতে লেখা, বৃষ্টি নামক তবু রোদ থাকুক, তোর হাসির মতো। তিশার গাল লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি ডেস্কে চলে গেল, কিন্তু মনটা নাচছে। সারাদিন কেটে গেল কাজে আর চোরা চাহনিতে। রাফি মিটিং এ এলো, তিশার দিকে তাকিয়ে চাপা হাসলো। তিশা চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে হাসি আটকে রাখতে পারলো না। বিকেলে তিশার ডেস্কে একটা ইমেইল এলো, সাবজেক্ট জরুরি মিটিং। তিশা মেইলটা খোলে, ভিতরে লেখা, আজ রাতে আমার বাসায়, এজেন্ডা তোকে ছাড়া আমার এক রাতও কাটবে না। ড্রেস কোড যেমন আছিস তেমন, কিন্তু ওই নীল জিন্সটা পরে এসো। রাফি। তিশা হাসতে হাসতে মেইলটা ক্লোজ করলো। তার ভেতরটা যেন প্রজাপতির ডানায় ভরে গেছে। সে ফিরিয়ে লিখলো, এজেন্ডা অ্যাপ্রুভড, কিন্তু নীল জিন্সটা লন্ড্রিতে। আর কিছু পরবে? তিশা। মুহূর্তের মধ্যে জবাব এলো, যা পরবি সবই সুন্দর লাগবে, তুই ছাড়া বাকি শুধু কাপড়। তিশা ইমেলটা পড়ে ভাবলো, এই মানুষটার জন্যই তার বুকের ভেতর 5 বছর ধরে জমে থাকা বরফ গলে আজ নদী হয়ে বয়ে যাচ্ছে। আর সে এখন নির্ভয়ে ভাসতে চায় সেই নদীতে, রাফির হাত ধরে, রাফির চোখে চোখ রেখে, রাফির পৃথিবীতে হারিয়ে যেতে। সকাল 10টা, গুলশানের অফিস। বৃষ্টি ভেজা রাত পেরিয়ে সপ্তাহখানেক কেটে গেছে। তিশা আর রাফির সম্পর্ক এখন এক অদ্ভুত মাধুর্যে ভরা। অফিসে তারা আগের মতোই প্রফেশনাল, কিন্তু সেই প্রফেশনালিজমের আড়ালে লুকিয়ে থাকে ফিসফিসানি, চোরাচাহনি আর গোপন হাসি। কেউ টের পায়নি এখনো, কিন্তু মিম সন্দেহ করছে প্রবলভাবে। আজ সকালে তিশা অফিসে ঢুকতেই মিম তাকে প্রায় টেনে রিসেপশনের পাশের কর্নারে নিয়ে গেল। মিম ফিসফিস করে বলে, তিশা, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। তিশা ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে আবার? হয়েছে, পুরো অফিসে রটে গেছে। রাফি সাহেব নাকি তোকে স্পেশাল ট্রিটমেন্ট দেয়। গত প্রজেক্টে তোকে একা লিড বানানো, তারপর সেই দারুণ সাফল্য, আর এখন শুনেছি তুই নাকি একাই পরবর্তী বড় ক্যাপ্টেনের পিচ করবি। আমি জানি তুই যোগ্য, কিন্তু তোকে তো কথা বানাবে। তিশা দীর্ঘশ্বাস ফেলে। মিম, আমি যোগ্য বলেই কি সুযোগ পেতে পারি না? নাকি প্রতিটা সুযোগের পেছনে অফিস পলিটিক্স থাকতে হবে? মিম তীক্ষ্ণ চোখে তাকায়। সুযোগের সাথে যদি রাফি সাহেবের চোখের চাহনি যোগ হয়, তাহলে তো ব্যাপারটা সন্দেহজনক হবেই। সত্যি বল, তোদের মধ্যে কি কিছু হচ্ছে? তিশা চোখ কিছু বলতে গিয়েও থামে। মিম তিশার হাতটা ধরে। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু তিশা, তোর সুখ আমার কাম্য। যদি সত্যি কিছু হয়ে থাকে, আমি তোর পাশে আছি,
কিন্তু সাবধানে থাক, এই অফিসের লোক খুব নিষ্ঠুর হতে পারে। তিশা মিমের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তুই ঠিক বলেছিস। আমি তোকে সব বলবো, কিন্তু দুপুরে লাঞ্চে একান্তে। দুপুর 1টা, অফিস ক্যান্টিনের কর্নারে টেবিল। মিম দুজনের জন্য চিকেন স্যান্ডউইচ আর লাচ্ছি নিয়ে বসেছে। তিশা চুপচাপ বসে আছে, মিম ধৈর্য ধরে অপেক্ষা করছে। অবশেষে তিশা গলা নামিয়ে বলে, হ্যাঁ, আমাদের মধ্যে আবার সম্পর্ক তৈরি হচ্ছে। সেদিন বৃষ্টির রাতে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। তিশা চোখ বড় বড় করে ফেলে। ক্ষমা করে দিয়েছি মানে? তোরা কে? তিশা লজ্জায় গাল লাল করে ফেলে, মাথা নিচু করে হাসে। হ্যাঁ, আমরা আবার একসাথে আছি। মিম কিছুক্ষণ স্তম্ভিত থেকে হঠাৎ তিশার হাত চেপে ধরে হাসে। জানিস, আমি আসলে অনেক খুশি। তুই গত 5 বছর যন্ত্রণায় ছিলি, সেটা আমি চোখের সামনে দেখেছি। কিন্তু রাফি সাহেবের ফেরার পর থেকে তোর মুখের দিকে তাকিয়ে আমি একটা আলাদা উজ্জ্বলতা দেখেছিলাম। তোদের জন্য আমার শুভকামনা। তবে সাবধান, যতদিন অফিসে প্রকাশ না করছিস ততদিন সাবধানে থাকবি। সেটাই পরিকল্পনা। আপাতত কেউ জানবে না, কিন্তু একটা সমস্যা আছে। শুধু তুই না, অফিসের আরো কেউ কেউ সন্দেহ করছে। গতকাল HR ফারিয়া হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছিল রাফি সাহেবের সাথে আমার আগে পরিচয় ছিল কিনা। কি বলেছিস তুই? আমি বলেছি আগে ভার্সিটিতে একসাথে পড়তাম, শুধু এইটুকুই। ঠিক করেছিস, প্লাজিবল ডিনায়াল রাখতে হবে। কিন্তু ফারিয়া কেন জিজ্ঞেস করলো? সেটাই ভাবছি, হয়তো কেউ আমাদের আগের সম্পর্কের ব্যাপারে কিছু জানে, কিংবা কেউ ঈর্ষা করছে। ঈর্ষা তো হবেই, তোর এত সাফল্য কেউ হজম করতে পারবে না। এখন তুই শুধু নিজের কাজ আর ভালোবাসায় ফোকাস কর। তিশা হেসে ফেলে। ধন্যবাদ মিম, তুই না থাকলে হয়তো পাগল হয়ে যেতাম। বিকেলের দিকে রাফির কেবিনে একটা অঘোষিত মিটিং চলছিল। মিস্টার জুলফিকার, HR ফারিয়া আর রাফি বসে আছেন। ফারিয়ার মুখ গম্ভীর। ফারিয়া টেবিলে একটা প্রিন্টেড ইমেল রেখে বলে, রাফি, আপনার অফিসিয়াল ইমেইলে একটা অ্যানোনিমাস কমপ্লেইন জমা পড়েছে। তাতে বলা হয়েছে আপনি নাকি তিশার সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে আছেন এবং তাকে পেশাগত সুবিধা দিচ্ছেন। রাফি চোখ তুলে তাকায়। তার চোখে মুখে একটুও ঘাবড়ানোর ছাপ নেই। সে ধীরে কিন্তু দৃঢ় গলায় বলে, এই ইমেলটা কে পাঠিয়েছে? মিস্টার জুলফিকার চশমার উপর দিয়ে তাকিয়ে বলেন, রাফি, তুমি আমার অসম্ভব বিশ্বাসের পাত্র, কিন্তু এ ধরনের অভিযোগ আমরা এড়িয়ে যেতে পারি না। তিশার সাথে কি আসলেই কোনো সম্পর্ক আছে? রাফি কিছুক্ষণ চুপ থেকে বলে, আগে বলুন যে এই অভিশাপ করেছে তার কাছে কি প্রমাণ আছে? তিশা ট্যালেন্টেড, আমি তাকে প্রজেক্ট দিয়েছি, সে সফল হয়েছে। এটাই কি কোনো অপরাধ? অভিযোগে বলা হয়েছে তিশার সাথে আপনার আগের ব্যক্তিগত সম্পর্ক ছিল ইউনিভার্সিটিতে। সেটা কি সত্যি? রাফি এবার উঠে দাঁড়ায়, জানালার দিকে গিয়ে কিছুক্ষণ আকাশ দেখে, তারপর ঘুরে সোজা জুলফিকারের দিকে তাকায়। সত্যি বলতে তিশার সাথে আমার ইউনিভার্সিটিতে পরিচয় ছিল। জি, এমনকি একসময় আমরা খুব কাছের ছিলাম। কিন্তু আমি যখন এই অফিসে জয়েন করি ততদিনে আমাদের মধ্যে 5 বছরের দূরত্ব, আর কোনো যোগাযোগ ছিল না। এখন আমরা পেশাগতভাবে কাজ করছি, আর তাকে প্রজেক্ট দিয়েছি তার ট্যালেন্টের জন্য। যদি তাতে কেউ আক্রান্ত বোধ করে সেটা তার নিজের ইনসিকিউরিটি। জুলফিকার চশমা খুলে টেবিলে রাখেন। কিন্তু বর্তমানে কি তোমাদের মধ্যে পেশাগত সম্পর্কের বাহিরে কিছু চলছে? রাফি সোজা চোখে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, চলছে না, কিন্তু যদি কখনো চলে তবে আমি প্রথম জানাবো। আপনি জানেন আমি কখনো মিথ্যা বলি না স্যার। তবে এটাও মনে রাখবেন, অ্যানোনিমাস ইমেইল আমাদের অফিসের সংস্কৃতিকে বিষাক্ত করে তুলছে। যে ব্যক্তি এটা পাঠিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রাফি মাথা নাড়ে। অবশ্যই। আর এখন যদি অনুমতি দেন, আমার কাজে ফিরতে চাই। বেরিয়ে যাওয়ার সময় রাফির মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে ঝড় বইছে। সে জানে এই অ্যানোনিমাস ইমেইল কেউ হিংসা থেকেই করেছে, আর তিশাকে এখন সাবধান করতে হবে। রাফি নিজের কেবিনে ফিরে তিশাকে একটা ছোট্ট মেসেজ করলো, আজ সন্ধ্যায় আমার বাসায় আয়, জরুরি কথা আছে। সকাল 7টায় রাফির বাসা বাড়িধারা DOHS। রাফি নিজেই রান্না করছে, স্প্যাগেটি, বলোনিস আর ওভেনে গার্লিক ব্রেড। তিশা ঢুকেই রান্নাঘরে গন্ধ পেয়ে হাসে। ডিরেক্টর সাহেব, এটা কি ব্যাপার? নিজে রান্না করছেন নাকি ক্যাটারিং আনিয়েছেন?
রাফি অ্যাপ্রন খুলতে খুলতে হাসে। নিজেই করেছি, তোর জন্য করতে আমার ভালো লাগে। বস, খাবি আগে, তারপর কথা আছে। তিশা রাফির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু সে এক্ষুনি কিছু বলে না। তারা দুজনে পাশাপাশি বসে ডিনার করছে। রাফি হঠাৎ তিশার প্লেটে এক টুকরো গার্লিক ব্রেড তুলে দেয়। বলো কি হয়েছে? এত যত্ন করে খাওয়াচ্ছ, মনে হচ্ছে বড় কোনো সংকটের প্রস্তুতি নিচ্ছ। রাফি কাটা চামচ রেখে তিশার হাত ধরে। সংকট না, তবে একটা সতর্কবার্তা। আজ অফিসে আমার ইমেইলে একটা অ্যানোনিমাস কমপ্লেন জমা পড়েছে। তুই আর আমি নাকি সম্পর্কে জড়িত, আর আমি তোকে পেশাগত সুবিধা দিচ্ছি। তিশা হাতটা ছাড়িয়ে নেয়, তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কি? কে করলো এটা? জানি না, ফারিয়া জুলফিকার স্যারের সামনে আমাকে জেরা করেছে। আমি বলেছি আগে পরিচয় ছিল, কিন্তু এখন প্রফেশনালি কাজ করছি। সম্পর্কের কথা এখনো ডিক্লেয়ার করিনি। তিশা উদ্বিগ্ন গলায় বলে। তাহলে এখন কি হবে? আমার চাকরি, তোমার পোস্ট, আমাদের সম্পর্ক? রাফি তিশার পাশে গিয়ে বসে, তাকে বুকে জড়িয়ে ধরে। কিছুই হবে না, আমি সব সামলে নেব। কিন্তু এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি গোপন করতে চাই নাকি সত্যিটা সবার সামনে এনে দাঁড়াতে চাই। আমি আর লুকিয়ে রাখতে চাই না তিশা, তুই আমার জীবনের সত্য, আর সত্যকে গোপন করা মানে নিজেকে অপমান করা। তিশা কিছুক্ষণ চুপ থাকে, তারপর রাফির চোখে তাকায়। আমিও আর লুকাতে চাই না, কিন্তু তার আগে আমাদের রেডি হতে হবে সব প্রশ্নের উত্তর দিতে। আর যেই করুক এই ষড়যন্ত্র, তাকে শাস্তি পেতেই হবে। সেটা আমি দেখছি, কিন্তু তার আগে তোকে একটা কথা বলতে চাই। তিশা ব্রুকুচকে তাকায়। কি কথা? রাফি তিশার হাত দুটো নিজের হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তোর সাথে 5 বছর আগে যে ব্রেকআপ হয়েছিল, সেটার পেছনে আরেকটা কারণ ছিল, যেটা আমি কোনোদিন বলিনি। তিশা চমকে উঠে, তার চোখে আতঙ্কের ছায়া। কি কারণ রাফি? আমার বাবা তোকে অপছন্দ করতেন। উনি চাচ্ছিলেন আমি যেন ওনার এক বন্ধুর মেয়েকে বিয়ে করি। সেই মেয়ের পরিবার আমাদের ব্যবসার ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি রাখত। আমি যখন রাজি হইনি, তখন বাবা আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। বলেছিলেন তোকে বিয়ে করলে আমাকে ত্যায্য পুত্র করবেন, আমার পড়াশোনা বন্ধ করে দেবেন, আর তোর পরিবারের কাছেও সব কিছু বলে দেবেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম তিশা, তোর ভবিষ্যতের কথা ভেবে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম এটাই বোধহয় তোর জন্য ভালো হবে। তিশা স্তব্ধ, তার চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে নামছে। এতদিন সে ভেবেছিল রাফি স্বার্থপরতার জন্য তাকে ছেড়েছে, কিন্তু আজ জানতে পারছে রাফি তাকে ভালোবেসেই ছেড়েছিল। তার নিরাপত্তার জন্যই নিজের সুখ বিসর্জন দিয়েছিল। তিশা কাঁপা কাঁপা গলায় বলে। তুমি এসব কখনো বলনি কেন? আমাকে একবারও ভাবতে দাওনি যে তুমি আমার জন্য এত কিছু করেছো। রাফি তিশার গালের জল মুছিয়ে দেয়। বলতে চাইনি, কারণ এটা কোনো অজুহাত নয়। আমি ভুল করেছিলাম তোকে না জানিয়ে, কিন্তু আজ বলছি, কারণ তুই জানার অধিকার রাখিস। আর এখন বাবা মারা গেছেন, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক দূর দেশে। আমার আর তোর মধ্যে এখন আর কোনো বাধা নেই তিশা, একমাত্র বাধা তুই নিজে। যদি তুই আমাকে ক্ষমা করে দিতে পারিস পুরোপুরি। তিশা রাফির বুকে মুখ গুজে কাঁদতে থাকে। কিছুক্ষণ কান্নার পর সে মুখ তোলে, চোখ লাল কিন্তু দৃষ্টি অটল। ক্ষমা তো করেছি রাফি, সেদিন বৃষ্টির রাতেই। কিন্তু আজ তুমি যে সত্যিটা বললে, সেটা শুনে মনে হচ্ছে আমি বরং তোমাকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছি। তুমি আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে গিয়েছিলে। এখন আমি চাই তুমি আমার সাথে সমস্ত পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলো আমরা একে অপরকে ভালোবাসি। রাফি তিশাকে জড়িয়ে ধরে, তাদের ঠোঁট আবার মিলিত হয়। এবারে চুমুতে আছে এক অদ্ভুত স্বস্তি, এক দীর্ঘ প্রতীক্ষিত পরিণতির আভাস। পরের দিন সকালে রাফি আর তিশা একসাথে অফিসে ঢুকলো, একসাথে হাতে হাত রেখে। পুরো অফিস যেন একেবারে থমকে গেল। কিবোর্ডের শব্দ, ফোনের রিং সব বন্ধ। সবার চোখ তাদের দিকে। মিম অবাক, কিন্তু তার ঠোঁটে চাপা হাসি। ফারিয়া রিসেপশনের পাশ থেকে হা করে তাকিয়ে। জুলফিকার সাহেব নিজের কেবিনের দরজায় দাঁড়িয়ে। রাফি পুরো ফ্লোরের উদ্দেশ্যে স্পষ্ট গলায় বলে। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অনেকেই গতকালের
অ্যানোনিমাস ইমেইলের ব্যাপারে জানেন। আমি আজ সেই ইমেইলের জবাব ব্যক্তিগতভাবে দিতে চাই। নাজনীন তিশা আর আমার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা একে অপরকে ভালোবাসি, তবে এই সম্পর্ক আমাদের পেশাগত সিদ্ধান্তকে কখনো প্রভাবিত করেনি। তিশা যে প্রজেক্ট পেয়েছে সেটা সম্পূর্ণ তার যোগ্যতায়, আর যদি কেউ সন্দেহ করে আমি তার জন্য দুঃখিত। তবে আমি গর্বিত তিশাকে নিয়ে, কারণ সে সেরা। তিশা এগিয়ে এসে বলে, আমি নিজেও বলতে চাই, এই সম্পর্ক গোপন করার জন্য আমি লজ্জিত। ভালোবাসা কখনো লজ্জার নয়, তবে অফিস পলিসি মেনে আমরা এখন থেকে সবকিছু ডিক্লেয়ার করব। কেউ যদি মনে করে অন্যায় কিছু হয়েছে, প্রমাণ সহ বলুন, না হলে পেছন থেকে কাউকে আঘাত করা বন্ধ করুন। ঘরে একটা ভারী নীরবতা নেমে আসে। তারপর হঠাৎ করে মিম হাততালি দিতে শুরু করে। ধীরে ধীরে আরো কয়েকজন যোগ দেয়। কিছু লোক নির্বিকার, কিছু লোক মুচকি হাসি, কিন্তু কেউ কোনো নেতিবাচক কথা বলে না। জুলফিকার স্যার এগিয়ে আসেন, তিনি রাফির কাঁধে হাত রাখেন। হ্যাঁ রাফি, আমি তোমার সততাকে সম্মান করি, তবে অফিসিয়ালি একটা ইমেল দেওয়া উচিত ছিল। যাই হোক, এ ব্যাপারে পরে কথা হবে। এখন সবাই নিজ নিজ কাজে ফিরে যান। সবাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মিম ছুটে এসে তিশাকে জড়িয়ে ধরে। তোরা পাগল, একেবারে সবাইকে তাক লাগিয়ে দিলি। কিন্তু ভালোবাসার জন্য এরকম সাহসী হতে হয়। প্রাউড অফ ইউ। তিশা হেসে বলে, তোর জন্য এতটা সাহস পেয়েছি মিম। রাফি মিমের দিকে তাকিয়ে হাসে। মিম, তোর জন্য কফি আর সমোচা ট্রিট বাকি রইল। তুই তিশার সবচেয়ে বড় সাপোর্ট। মিম চোখ মেরে বলে, কফি সমস্যা পরে হবে, আগে তোদের অফিসিয়াল ট্রিট চাই, বড় একটা পার্টি চাই। হবে, খুব শিগগিরই। কয়েক সপ্তাহ কেটে গেছে। অফিসের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। তিশা আর রাফির সম্পর্ক এখন সবার জানা, এবং তা মেনেও নেওয়া হয়েছে। বরং অনেকেই তাদের প্রশংসা করছে, কারণ তারা পেশাগত জীবনে বরাবরের মতোই পরস্পরের প্রতি কঠোর, কোনো পক্ষপাতিত্ব দেখায় না। এক শুক্রবার বিকেলে রাফি তিশাকে বলল, চলো ঘুরতে যাই। তিশা জিজ্ঞেস করলো কোথায়। রাফি বলল, সারপ্রাইজ। তারা গাড়ি করে পৌঁছালো সাভারের ধানক্ষেতের পাশে একটা ছোট্ট রিসর্টে। চারপাশে সবুজ ধানক্ষেত, দূরে নদী, আর মাথার উপর খোলা আকাশ। তিশা মুগ্ধ হয়ে চারপাশ দেখছে। কি সুন্দর জায়গা! তুমি এত সুন্দর জায়গা খুঁজে পাও কিভাবে? তোর জন্য পুরো পৃথিবী খুঁজে বেড়াতে পারি। তারা রিসোর্টের ছাদের বারান্দায় বসে চা খাচ্ছে। সূর্য ডুবছে, আকাশ লাল কমলা হয়ে আছে। হঠাৎ রাফি পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। তিশা চমকে তাকায়। রাফি বক্সটা টেবিলে রেখে তিশার হাত ধরে ফেলে। তিশা, আমি অনেক ভেবেছি। 5 বছর আগে আমি তোকে হারিয়েছিলাম নিজের ভুলে। তারপর ঈশ্বর আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। আমি আর কোনোদিন এই সুযোগ নষ্ট করতে চাই না। আমি জানি তুই এখনো পুরোপুরি ভোলেনি, এখনো মাঝে মাঝে ভয় পাস, কিন্তু আমি তোকে প্রতিদিন দেখাতে চাই ভালোবাসা কতটা সত্যি হতে পারে। তিশা কাপা হাতে বাক্সটা খুলে ভেতরে ঝলমল করছে একটা হীরের আংটি। তিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। রাফি হাঁটু গেড়ে বসে, গলা নরম কিন্তু দৃঢ়। নাজনীন তিশা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি জানি আমরা অফিসে কাজ করি, বস এমপ্লয়ি সব জটিলতা আছে, কিন্তু আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও। কাজের বাইরে, সময়ের বাইরে, সবকিছুর বাইরে শুধু তুমি আর আমি। বলো, রাজি আছো? তিশা কিছু বলতে পারছে না, শুধু ফুপিয়ে কাঁদছে। তার সারা শরীর কাঁপছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে সে ফিসফিস করে বলে, রাজি আছি রাফি। 5 বছর আগেও ছিলাম, আজও আছি, সারা জীবন থাকবো। রাফি দাঁড়িয়ে তিশাকে জড়িয়ে ধরে তাদের ঠোঁট মিলিত হয়। পেছনে ডুবে যাওয়ার সূর্যের শেষ আলো তাদের মুখ আলোকিত করে। সে আলো যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি। 2 মাস পর গ্রামের বাড়ি মানিকগঞ্জ। তিশার আম্মুর আগ্রহে বিয়ের অনুষ্ঠান হচ্ছে গ্রামের বাড়িতে। অফিসের সবাই এসেছে, মিম, সাদিয়া, নাবিল, ফারিয়া, এমনকি জুলফিকার স্যারও। গ্রামের উঠোন আলোয় সাজানো, বাতাসে হাসির শব্দ আর বিয়ে বাড়ির বিশাল আয়োজন। তিশা লাল শাড়ি পরে সাজ ঘরে বসে। মিম পাশে বসে তাকে হাত পাকা দিয়ে বাতাস করছে। জানিস, আমি এত খুশি
যেন নিজের বোনের বিয়ে দিচ্ছে। তুই সত্যি সেরা তিশা। তোর মতো ভাগ্যবতী মেয়ে কম আছে যে এক্স বয়ফ্রেন্ডকে নতুন করে পায়, আবার বস হয়েও তাকে স্বামী হিসেবে পায়। তিশা হাসে, চোখে পানি জমে যায়। তুই জানিস মিম, সেদিন যদি অফিসে সেই বৃষ্টির রাতে আমি রাফিকে সুযোগ না দিতাম, আজকে এই দিনটা আসতো না। ভালোবাসা মানে বিশ্বাস, আর বিশ্বাস করতে গেলে সাহস লাগে। এই সাহসটা আমি রাফির কাছে পেয়েছি। মিম তিশার গালে টিপ দিয়ে বলে, এখন কান্না বন্ধ কর, বাইরে বর এসে গেছে, তৈরি হ। বিয়ের অনুষ্ঠান শেষে যখন রাফি আর তিশা একসাথে বাসর ঘরে বসলো, তখন বাইরে মিষ্টি বৃষ্টি নামতে শুরু করলো, যেন আকাশও তাদের আশীর্বাদ করছে। দেখেছো, আবার বৃষ্টি। আমাদের জন্য বোধহয় বৃষ্টি নির্ধারিত ছিল। তিশা হাসে, রাফির কাঁধে মাথা রাখে। সেই প্রথম বৃষ্টি, তারপর অফিসের বৃষ্টি, আর আজকের এই বৃষ্টি। বৃষ্টি মানেই তুমি রাফি। রাফি তিশার কপালে ঠোঁট রাখে। আর তুমি মানে আমার বেঁচে থাকা। আমি তোমাকে ভালোবাসি তিশা, আজ থেকে চিরদিন, প্রতি নিঃশ্বাসে, প্রতি স্পন্দনে। তিশা রাফির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলে, আমিও রাফি, আমিও। বাইরে তখন বৃষ্টির শব্দ, ভেতরে মৃদু আলো আর দুটি হৃদয়ের স্পন্দন। তাদের গল্পের শুরুটা ছিল বিষাদে, কিন্তু শেষটা হলো অমৃত সুখে। অফিসের করিডোর থেকে গ্রামের উঠোন তারা পাড়ি দিল জীবনের এক অনন্য অধ্যায়। আর এই অধ্যায়ের নাম তারা রাখলো ভালোবাসার জয়। কয়েক মাস পর অফিসের ছাদ। রাফি আর তিশা এখন স্বামী স্ত্রী। অফিসে তারা আগের মতোই কাজ করে, তবে এখন তাদের সম্পর্কে কোনো গোপনীয়তা নেই, বরং অনেকে তাদের আইডল মেনে নেয়। হঠাৎ এক বিকেলে মিম এসে বলে, জানিস সেই অ্যানোনিমাস ইমেলটা কে করেছিল? ধরা পড়েছে। তিশা অবাক হয়ে বলে, কে? অঞ্জন, সেলস টিমের সিনিয়র এক্সিকিউটিভ। ওর নাকি প্রমোশন হচ্ছিল না, আর তোর সাফল্য থেকে হিংসা হচ্ছিল। ওই ভেবেছিল তোকে আর রাফি সাহেবকে ফাঁসিয়ে দেবে, কিন্তু উল্টো তোদের সম্পর্ক পাকা হয়ে গেল। জুলফিকার স্যার ওকে শোকজ করেছেন। তিশা হেসে বলে, দেখো, ষড়যন্ত্রকারীর পরিণতি এমনই হয়, আর ভালোবাসার জয় সব সময় হয়। রাফি পেছন থেকে এসে তিশার কোমরে হাত রাখে। কি আলোচনা হচ্ছে ম্যাডাম? সেই পুরনো ইমেল কাহিনীর নায়ক ধরা পড়েছে। রাফি মিটিমিটি হাসে। ওই ইমেলটাই তো আমাদের গোপন সম্পর্ককে চিরতরে ফাঁস করে দিয়েছিল। ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। মিম হাসতে হাসতে বলে, বাহ, শত্রুরও প্রশংসা করো, এই জন্যই তোমরা পারফেক্ট কাপল। তারা তিনজন হাসতে হাসতে ছাদ থেকে আকাশ দেখে। ঢাকার আকাশে আজ আবার মেঘ করেছে, হয়তো আবার বৃষ্টি নামবে। 3 বছর পর একটি রৌদ্রোজ্জ্বল সকাল, উত্তরায় নতুন ফ্ল্যাট। 3 বছর কেটে গেছে তিশা আর রাফির বিয়ের পর। এখন তারা উত্তরার একটি সুন্দর ফ্ল্যাটে থাকে। অফিসের কোলাহল, কাজের চাপ সব ঠিক আগের মতোই আছে, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে এসেছে এক নতুন অতিথি, তাদের ছোট্ট মেয়ে অবন্তিকা। বয়স 1.5 বছর। তারা হাসিতে পুরো সংসার ভরে থাকে। আজ সকালে তিশা রান্নাঘরে দাঁড়িয়ে নাস্তা বানাচ্ছে। রাফি টেবিলে বসে অবন্তিকাকে খাইয়ে দিচ্ছে। অবন্তিকা কিছুতেই খাবে না, বারবার চামচ ঠেলে ফেলে দিচ্ছে। রাফি বিরক্ত না হয়ে হেসে বলে, অবন্তী, তোর জন্যই তো বাবা এত সকালে উঠে পড়েছে। দুষ্টু মেয়ে কোথাকার। তিশা রান্নাঘর থেকে গলা বাড়িয়ে বলে, তুমি যতটা না ওর বাবা, তার চেয়ে বেশি বন্ধু হয়ে গেছো। আদর দিয়ে খাওয়াতে হবে, বকা দিয়ে নয়। বকা দিচ্ছি না তো, শুধু বলছি ওর মায়ের মতো জেদি হয়েছে, একদম তোর প্রতিরূপ। তিশা হাসতে হাসতে পাউরুটি ভাজা আর ডিম এনে টেবিলে রাখে। যেদি তো তুমিও কম না। আমি আর তুমি দুজন মিলেই ওর জিনগত সম্পত্তি। এখন তাড়াতাড়ি তৈরি হও, অফিসের দেরি হবে। রাফি অবন্তিকাকে কোলে তুলে আদর করতে করতে বলে, আজ অফিসে যেতে ইচ্ছে করছে না, সারাদিন ওর সাথে কাটাতে ইচ্ছে করে। ডিরেক্টর সাহেব, এই প্রথম নয় যে অফিস কামাই করতে চাও। মনে আছে বিয়ের পর প্রথম অ্যানিভার্সারিতে তুমি বলেছিলে আজ অফিস বন্ধ ঘোষণা করব। আসলে তুই অফিসে থাকলে আমার অফিস কামাই করার ইচ্ছেটা চাপা থাকে না, কারণ অফিস মানেই তুই, তুই মানেই অফিস। অন্যদের কাছে এটা শুনতে আজব লাগলেও তুই আর অবন্তী আমার জগৎ। অবন্তিকা হঠাৎ মা মা বলে হাত বাড়ায়। তিশা তাকে কোলে নেয়।
তিশার চোখে অপত্য স্নেহ আর রাফির দিকে তাকিয়ে এক গাঢ় প্রশান্তি। আচ্ছা, আজ অফিসে আমার একটা বড় মিটিং আছে। নতুন যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আসছে, গ্রিনল্যান্ড টেক্সটাইল, ওদের জন্য পিচ করব। তুমি অবন্তীকে একটু দেখবে তো? অবশ্যই। আজ তো অফিসে বিকেলের আগে আমার কিছু জরুরি কাজ নেই। আয়া তো আছেই, কিন্তু আমি নিজে থাকতে চাই। তুই নির্ঝঞ্ঝাটে কাজ কর। তিশা রাফির দিকে তাকিয়ে একটু থামে। জানো রাফি, আমি আজও মাঝে মাঝে ভাবি, এটা কি সত্যি তুমি সত্যি আমার স্বামী? অবন্তিকা সত্যি আমাদের মেয়ে? যে অফিসে একসময় তুমি আমার বস ছিলে, সেখানে এখন তুমি আমার সবচেয়ে বড় সাপোর্টার, আর বাসায় তুমি আমার পৃথিবীর সবচেয়ে নরম মানুষ। রাফির কাছে এসে তিশার কপালে চুমু দেয়। অবন্তিকা হাততালি দেয়। সত্যি, একদম সত্যি। আর এই সত্যিটা কোনোদিন মিথ্যে হবে না। তুই আমার বস, আমি তোর চিরকালীন সাবঅর্ডিনেট। ভালোবাসার অফিসে। অফিস গুলশান, দুপুর 2টা। তিশার পিচ প্রেজেন্টেশন শেষ। ক্লায়েন্টরা ভীষণ খুশি। ফারিয়া এখন HR হেড আর তিশা সম্প্রতি ক্রিয়েটিভ ডিরেক্টর আর্ট পদে প্রমোশন পেয়েছে। ফলে এখন তিশা আর রাফি দুজনেই ডিরেক্টর। রাফি ক্রিয়েটিভ ডিরেক্টর স্ট্র্যাটেজি আর তিশা ক্রিয়েটিভ ডিরেক্টর আর্ট। অফিসের করিডোর এখন তাদের জুটি কিংবদন্তির মতো। কেউ ঈর্ষা করলেও তাদের কাজের প্রতি আন্তরিকতা ও পেশাদারিত্ব সেসব দূর করে দিয়েছে। মিটিং শেষে তিশা নিজের কেবিনে ফিরছে। রাফির কেবিনের পাশ দিয়ে যাওয়ার সময় রাফি দরজা খুলে দাঁড়ায়। শুনলাম পিচ নাকি দারুণ হয়েছে। তিশা হেসে ভেতরে ঢুকে দরজাটা আধ খোলা রেখে বলে, তুমি আবার কেমন করে শুনলে? তুমি তো বাসায় ছিলে। অফিসে আমার গুপ্তচর আছে, মিম ফোন করেছিল। আহা, মিম তো এখন তোমার ডান হাত। বিয়ের পর থেকে ওর বন্ধুত্বটা তুমি কেড়ে নিয়েছো। কারিনি, ভাগাভাগি করেছি। ও তো এখন আমাদের সংসারের অংশ। তবে সিরিয়াসলি আমি গর্বিত তোর জন্য। তুই প্রমোশন পাওয়ার পর অনেকেই বলছিল তুই নাকি আমার জন্য সুযোগ পেয়েছিস, কিন্তু তুই নিজের কাজ দিয়ে সবাইকে ভুল প্রমাণ করেছিস। আমি সত্যি ভাগ্যবান তোকে পেয়ে। তিশা রাফির চোখে চোখ রেখে বলে, তুমি জানো আমি সবচেয়ে বেশি কি গর্ব করি? তুমি যে মানুষটা হয়েছো, সবসময় যে ছেলেটা ভয়ে পালিয়ে গেছিল, একসময় যে ছেলেটা ভয়ে পালিয়ে গেছিল, সে আজ পৃথিবীর সবচেয়ে সাহসী, সবচেয়ে দায়িত্বশীল পুরুষ। তুমি বদলেছো রাফি, আর সেই বদলের জন্যই আমি আজ তোমার স্ত্রী। রাফি তিশার হাত ধরে। বদলেছি তোর জন্য, তোর ভালোবাসার জন্য। আর এই বদলের যাত্রায় তুই পাশে ছিলি, তাই সম্ভব হয়েছে। আচ্ছা, আজ অফিসের পর একটু বাইরে খেতে যাবি? তোর পিচ সেলিব্রেশন করতে হবে। অবন্তীকে রেখে? আয়া আছে, আর মিম বলেছে ও আজ আমাদের বাসায় আসবে। অবন্তীকে দেখবে। তোকে না জানিয়েই আমি সব ঠিক করেছি। তিশা মিটিমিটি হাসে। ডিরেক্টর সাহেব, আপনি বড্ড বেশি পরিকল্পনা করেন, কিন্তু আমি রাজি। তবে কোথায় যাব? সেই পুরান ঢাকার চায়ের দোকানে, যেখানে আমরা রিক্সা আর্টের জন্য ঘুরতে গিয়েছিলাম। সেই দিনটার পর থেকে ওই জায়গাটা আমার কাছে তীর্থস্থান। ওখানে বসে তোকে একটা কথা বলবো। তিশা কৌতূহলী হয়ে বলে, কি কথা? এখন না, সন্ধ্যায় বলবো। এখন কাজে ফিরো, না হলে জুলফিকার স্যার আবার বলবেন রাফি তিশা অফিসে প্রেম করছে। তিশা হেসে বেরিয়ে যায়। করিডোরে যেতে যেতে ভাবে, এই মানুষটা প্রতিদিন তাকে চমকে দেয়। 3 বছর আগেও সে ভাবেনি জীবন এত মধুর হতে পারে। সন্ধ্যা, পুরান ঢাকার সেই চায়ের দোকান। বকশী বাজারের পুরনো চায়ের দোকানটা আগের মতোই আছে, একটু সাজানো হয়েছে, তবে সেই পুরনো কাঠের বেঞ্চ আর তেলে ভাজার গন্ধ অমলিন। রাফি আর তিশা পাশাপাশি বসে চা খাচ্ছে। ভিড় কম, দোকানি তাদের চেনে। কিছুক্ষণ চুপচাপ চা খাওয়ার পর রাফি তিশার দিকে ফিরে বসলো। তিশা, তোর মনে আছে এই জায়গায় দাঁড়িয়ে আমি তোকে বলেছিলাম তুই আমার শ্বাস? মনে আছে, আর আমি বলেছিলাম তুমি আমার বৃষ্টি। আজও তাই। রাফি তিশার হাত দুটো নিজের হাতে নেয়। দোকানের মৃদু আলোয় তার চোখ দুটো চকচক করছে। আমি তোকে একটা কথা বলতে চাই, অনেক দিন ধরে ভাবছি। শুনবি? বলো। আমি চাই আমরা আরেকটা বাচ্চা নেই। অবন্তিকার একটা ভাই বা বোন হোক। আমাদের সংসারটা আর একটু বড় হোক, আর একটু বেশি হাসিতে ভরে উঠুক। তিশা একটু হাসলো, তারপর ধীরে ধীরে হাসলো।
আমি ভেবেছিলাম তুমি বলবে অফিস ছেড়ে দাও বা অন্য কোথাও চলে যাই। তুমি তো অফিসেরই লোক। অফিস কখনো ছাড়তে বলবো না। তুই তোর জায়গায় রাজকন্যার মতো মানিয়ে গেছিস, কিন্তু সংসারটা শুধু অফিস নয় তিশা। সংসার মানে তুই, আমি আর আমাদের ছোট্ট পৃথিবী। আর সেই পৃথিবীতে আরেকটা তারা যোগ হলে আমার স্বপ্ন পূর্ণ হবে। তিশা রাফির চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। রাফি ব্রুকুচকে বলে, কি শর্ত? তুমি বাবার মতো আর ভয় পাবে না কোনো কিছু নিয়েই না। যদি জীবন আবার কঠিন হয় আমরা একসাথে লড়বো। তুমি কখনো বলবে না তোর জন্য ভালো হবে ভেবে চলে যাচ্ছি। আর যদি বলো আমি কিন্তু তোমাকে আর ক্ষমা করব না। রাফি তিশার হাতটা শক্ত করে চেপে ধরে, তার কণ্ঠে আবেগের আভাস। কথা দিচ্ছি আর কখনো নয়। সেই রাফি মরে গেছে। এখন আমি শুধু তোর, অবন্তিকার আর আমাদের ভবিষ্যতের সন্তানের। আমার আর কোনো পরিচয় নেই। তিশা রাফির কাঁধে মাথা রাখে। দোকানের পেছন থেকে হাসি মুখে আরেক রাউন্ড চা এগিয়ে দেয়। বাবু মেম সাহেব, তোমাদের দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। 3 বছর ধরে মাঝে মধ্যে আসো, একই রকম ভালোবাসা চোখে মুখে। অহংকারের যুগে এটা সত্যিই দুষ্প্রাপ্য। রাফি হেসে বলে, চাচা, আপনার চায়ের জাদু। এই চা না খেলে ভালোবাসা টিকে না। দোকানি হা হা করে হেসে ওঠে। তিশাও হাসে। সেই হাসিতে গোটা পুরান ঢাকা যেন আরো রঙিন হয়ে ওঠে। রাত 10টা, উত্তরার ফ্ল্যাট। বাসায় ফিরে দেখে অবন্তিকা ঘুমিয়ে পড়েছে। মিম সোফায় বসে টিভি দেখছে। তিশা আর রাফিকে ঢুকতে দেখে সে হাসে। দেরি করে ফেললে যে। অবন্তী ঘুমিয়ে গেছে, কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কি সারপ্রাইজ? মিম পকেট থেকে একটা খাম বের করে। খাম খুলে তিশা দেখে ভেতরে একটা ইনভাইটেশন কার্ড। মিমের গায়ে হলুদের অনুষ্ঠান। তিশা চিৎকার করে ওঠে, কি? তোর বিয়ে কবে ঠিক হলো? কে সে ভাগ্যবান? মিম লজ্জায় লাল হয়ে বলে, জানিস, অফিসেরই রায়হান ফিনান্স টিম থেকে 1 বছর ধরে সম্পর্ক ছিল, কিন্তু তোদের মতো তো এত নাটক ছিল না, তাই চুপচাপ ছিলাম। এখন তোরা সব জেনে ফেললি। রাফি হেসে উঠে মিমের পিঠে চাপড়ায়। বাহ, রায়হান তো শান্তশিষ্ট ছেলে, একদম তোর মতো। তাহলে অফিসে আরেকটা কাপল যোগ হচ্ছে? হ্যাঁ, কিন্তু আমরা আগে ডিক্লেয়ার করে দিয়েছি জুলফিকার স্যারকে। এখন আর অ্যানোনিমাস ইমেইলের ভয় নেই। সেই কেসটা আমাদের সবার জন্য শিক্ষা হয়ে গেছে। তিশা মিমকে জড়িয়ে ধরে। রাফি আমি সত্যি অনেক খুশি মিম। তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তোর সুখটা যেন আকাশ ছোঁয়া হয়। তোদের দেখেই তো সুখের সংজ্ঞা শিখেছি। তোদের গল্পটা একদিন নাতি নাতনিদের বলবো। তোদের অফিসের রোমান্স এখন অফিসিয়ালি কিংবদন্তি। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে তিনজনের জন্য বাটিতে নেয়। তাহলে আজ ট্রিপল সেলিব্রেশন। তিশার পিত জয়, মিমের বিয়ে ঠিক হওয়া, আর আমাদের দ্বিতীয় সন্তানের প্ল্যান। মিম চমকে গিয়ে আইসক্রিমের বাটি ফেলতে গিয়ে সামলে নেয়। কি দ্বিতীয় সন্তান? তিশা, তুই কিছু বলিসনি? তিশা হেসে বলে, এই মাত্র ঠিক হলো, তবে এখনো তো কিছু হয়নি। আগে তোর বিয়ে হোক, তারপর আমাদেরটা দেখা যাবে। মিম হাত নেড়ে বলে, না না, এখনই ভাবতে হবে। আমি তো স্যাম্পল শাড়ি দেখে রাখবো বেবি বাম্পের জন্য। তোরা সিরিয়াসলি ভাব আমি কবে খালামা হব। তারা তিনজনে হাসতে হাসতে আইসক্রিম খেলো। নিচের রাস্তার আলো ফ্ল্যাটের বারান্দায় এসে পড়ছে। রাত বাড়ছে, কিন্তু তাদের আড্ডা থামছে না। ভালোবাসার এই সহজ মিষ্টি মুহূর্তগুলোই তো জীবনের আসল সম্পদ। 6 মাস পর গ্রামের বাড়ি মানিকগঞ্জ। মিমের বিয়ের দিন। মিমের বিয়ে হচ্ছে তিশাদের গ্রামের বাড়ির উঠোনে, যেখানে একদিন তিশা রাফির বিয়ে হয়েছিল। তিশাই আয়োজন করেছে। লাল শাড়িতে মিমকে অপূর্ব লাগছে। তিশা পাশে দাঁড়িয়ে তার চোখ মুছছে। কাঁদিস না, নষ্ট হবে মেকআপ। হাস, পৃথিবীর সবচেয়ে সুন্দর বউ আজ তুই। মিম কাঁদতে কাঁদতে হাসে। তুই যদি আমার পাশে না থাকতি আমি কোনোদিন এতটা সাহস পেতাম না। তোর জীবনের গল্পটাই আমাকে শিখিয়েছে ভালোবাসার জন্য লড়তে হয়, ভয় পেলে চলে না। ভয় করলে তো আমার জীবনে রাফি ফিরতো না, আর তোর জীবনে রায়হান আসতো না। ভয়কে জয় করে ভালোবাসা টিকে থাকে। বিয়ের অনুষ্ঠান শেষে রাফি এসে তিশার পাশে দাঁড়ায়। তারা একসাথে নবদম্পতিকে দেখছে। অবন্তিকা রাফির কোলে ঘুমিয়ে পড়েছে। দেখেছো আমাদের জীবনের গল্পটা অন্যদের কেমন অনুপ্রাণিত করছে?
মিম তো বলেই ফেললো আমরা নাকি কিংবদন্তি। তিশা রাফির কাঁধে মাথা রাখে। আমাদের গল্পটা কখনো সহজ ছিল না, কিন্তু কষ্টের পর যে সুখ আসে তার স্বাদটা আলাদা। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ চমক রাফি, আর এখন তুমি আমার নিঃশ্বাস। রাফি তিশার কপালে চুমু এঁকে বলে, আর তুই আমার জীবন, শুধু জীবন নয় মরণও। এই জন্মে তো বটেই, যদি আগামী জন্ম থাকে সেই জন্মেও তোকে খুঁজে বের করব। আর যদি আমি না চিনি তোমাকে, তাহলে আবার অফিসে বস হয়ে জয়েন করব, আর তোকে রোজ 1 কাপ কফি দেব, যতদিন না তুই বলিস রাফি আমি তোমাকে চিনি। তিশা হাসে। সেই হাসিতে মিশে থাকে 3 বছরের দাম্পত্য, 5 বছরের বিরহ, আর এক অনন্তকালের ভালোবাসা। আকাশে তখন তারা ফুটেছে। গ্রামের মিঠো বাতাসে ভেসে আসছে বিয়ের বায়না আর সানাইয়ের সুর। এই সুর যেন বলছে ভালোবাসা কখনো মরে না, শুধু সময়ের অপেক্ষায় থাকে ঠিকঠাক মানুষটির জন্য, সঠিক মুহূর্তটির জন্য। 1 বছর পর উত্তরার ফ্ল্যাটে নতুন অতিথি। আজ সকালে তিশার কোলে একটি ফুটফুটে ছেলে, নাম রণবীর। রাফি অবন্তিকাকে কোলে নিয়ে ছোট ভাইকে দেখাচ্ছে। অবন্তি দেখো, এটা তোমার ভাই, এখন থেকে ওর নাম রণবীর, তুমি ওকে আদর করবে। অবন্তিকা হাত বাড়িয়ে ছোট ভাইয়ের গালে হাত রাখে। তার চোখে মুখে কৌতূহল আর ভালোবাসা। তিশা ক্লান্ত, কিন্তু তার চোখে অশ্রুমাখা হাসি। রাফি আমাদের সংসারটা সত্যিই পূর্ণ হলো। এখন 2টো তারা। তুমি খুশি? রাফি তিশার পাশে বসে, এক হাতে রণবীরকে আরেক হাতে তিশাকে জড়িয়ে ধরে। আমি খুশি কিনা ভাষায় প্রকাশ করতে পারবো না। তুই আমাকে জীবনের সবচেয়ে বড় উপহার দিয়েছিস, তোর ভালোবাসা আর এই 2টো ফেরেশতা। আমি যদি 5 বছর আগে জানতাম তোকে ছেড়ে গেলে এত কিছু হারাবো, আমি কখনো যেতাম না। এখন আর সেসব ভেবো না। তুমি তো বলেছিলে সেই রাফি মরে গেছে, এখন তুমি শুধু আমার রাফি, অবন্তী আর রণবীরের বাবা। অবন্তিকা হঠাৎ বলে ওঠে, বাবা মা, আমি ভাইকে খুব ভালোবাসি। দেখলি তো ভালোবাসা কিভাবে কথা বলতে শেখায়। আমাদের অবন্তী আজ পুরো বাক্য বলল, কারণ ও অনুভব করছে ভালোবাসা। তিশা রাফির গালে হাত রাখে। আমি সত্যিই ভাগ্যবান রাফি। ঈশ্বর আমাদের পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু শেষে পুরস্কার দিয়েছেন। পুরস্কার তো তুই তিশা, তুই আমার পুরস্কার, বাকি সব বোনাস। তারা হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরে। ছোট্ট ফ্ল্যাটে এখন পূর্ণ এক সংসার, বাবা মা, মেয়ে আর সদ্যজাত ছেলে। বাইরে তখন হালকা বৃষ্টি নামছে। তিশা জানালার দিকে তাকিয়ে বলে, আবার বৃষ্টি? দেখো, আমাদের জীবনের প্রতিটা বিশেষ দিনে বৃষ্টি আসে। কারণ বৃষ্টি হলো আমাদের প্রেমের সাক্ষী। সেই প্রথম গাড়ির রাত থেকে আজকের এই সকাল, বৃষ্টি জানে আমরা কতটা ভালোবাসি। তিশা রাফির বুকে মাথা রাখে। মনোনিবেশ করে খোলা আকাশের বৃষ্টি কণার দিকে। চলতে থাকে একটি শৃঙ্খল প্রেম লীলা, যার কোনো অন্ত নেই। সমাপ্ত।